আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এক্সিস মেডিকেল স্কুল এই পর্যন্ত 2000-এরও বেশি বিভিন্ন ভিডিও ক্লাস এবং সেশনের আয়োজন করেছে, যেখানে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য লেজেন্ডারি সব স্যার ম্যাডাম এবং বিদেশে অবস্থানরত ডক্টর, রিসার্চার, পাবলিক হেলথ ফিজিশিয়ান, ডেন্টিস্ট নিয়ে কাজ করছেন এরকম সকলেই। আপনারা জানেন এক্সিস মানেই নতুন কিছু, তাই তো এই ধরনের অনেক ধরনের সেশন আয়োজন করা হয়ে থাকে, যেখানে আপনারা জানতে পারছেন কিভাবে দেশে ক্যারিয়ার করবেন অথবা বিদেশে করবেন, পাথওয়ে কি, দেশে করলে কি 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 বিষয় ফেস করতে হবে অথবা বিদেশে করলে আপনাদের কিভাবে স্ট্রাগল করতে হবে, আপনারা সবকিছু জানতে পারবেন এখানে। আর হচ্ছে যাদের জীবনের অভিজ্ঞতা, তো এই ধরনের বিভিন্ন সেশনের আয়োজন করা হয়ে থাকে এবং আজকের সেশনটি হচ্ছে ক্যারিয়ার রিলেটেড। তো আজকের সেশনটিতে আমি হোস্ট হিসেবে থাকবো মালিয়া সেলিম নী, পড়াশোনা করছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে 5th ইয়ার। এবং সেশনটি শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা লাইভে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের হয়ে প্রশ্নটি ভাইয়ের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এক্সিস মেডিকেল স্কুলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো আমরা দেরি না করে ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো আজকে সেশনটিতে উপস্থিত হয়েছেন আমাদের অনেক শ্রদ্ধা এবং অত্যন্ত প্রিয় মেন্টর ডক্টর সাব্বির আহমেদ ভাইয়া। ভাইয়া এমবিবিএস পাস করেছেন রংপুর মেডিকেল কলেজ থেকে এবং বর্তমানে ভাইয়া ডক্টর হিসেবে আছেন কুইন এলিজাবেথ হসপিটাল, ইউকে তে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমরা জানি যে আপনি অনেক ব্যস্ত, তো এই ব্যস্ততম সময় থেকেও আপনি আমাদের জন্য সময় বের করেছেন এবং এই সেশনটিতে যুক্ত হয়েছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক্সিস মেডিকেল স্কুল এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আয়োজন করেছো, অ্যাকচুয়ালি এই প্যান্ডেমিকের মধ্যেও তোমরা জুনিয়রদের ক্যারিয়ার ওরিয়েন্টেড জিনিসপত্র নিয়ে কাজ করতেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া আমরা প্রথমেই জানতে চাবো সেটা হচ্ছে আপনার দিনকাল কেমন যাচ্ছে ইউকেতে? আহ আসলে দিনকাল তো ভালো মন্দ সবকিছু মিলিয়ে যায় আসলে। মানুষের তো দুইটা পার্ট থাকে যখন যে কোনো জায়গায় যায়। একটা থাকে প্রফেশনাল লাইফ, একটা থাকে পার্সোনাল লাইফ বা সোশ্যাল লাইফ। তো হোপফুলি আল্লাহর রহমতে সবকিছু ভালোই যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে, এই আর কি। আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া আপনার মেডিকেলের আসার ইচ্ছাটা কবে থেকে, মানে কেন ছিল যে মনে হয়েছে যে হ্যাঁ আমি ডক্টরই হব, এত প্রফেশন থাকতে? তো এটা কোনো বিশেষ কারণ বা কোনো ইন্সপায়ার হয়েছিলেন কারো কাছ থেকে? আহ, যে স্কুল কলেজ থেকেই যে আমার টার্গেট ছিল যে মেডিকেল আসতে হবে, ডাক্তার হইতে হবে, ব্যাপারটা এরকম না। ইটস লাইক যখন অ্যাডমিশন টেস্টের জন্য আহ, মানে বেসিক্যালি যখন আমাদের রেজাল্ট হলো, এরপরে চিন্তা ভাবনা যখন করা শুরু করলাম, আমার কাছে ডক্টর হিসেবে যেটা বেটার মনে হয়েছিল যে ইন্ডিপেন্ডেন্ট পেশা, লাইক কারোর উপর ডিপেন্ড করার দরকার হয় না, ইউ ক্যান ডু বাই ইয়োর ওন, আপনার মানুষকেও হেল্প করতে পারবেন। সো এই সব কিছু মিলে মনে হয়েছিল যে ইটস আ বেটার অপশন, বাট এই আর কি। আর তখন তো ধন্যবাদ। ক্যারিয়ার নিয়ে আসলে এরকম চিন্তা ভাবনাও তো কেউ করতো না, বা আমরা জানি না, আমাদের স্কুল কলেজে আমরা মনে হয় না আমরা কেউ ক্যারিয়ার নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতাম। এখনকার যাদেরকে দেখি এরা আসলে খুবই চিন্তা ভাবনা করে সব দিকে আগায়, খোঁজ খবর করে নিয়ে আগায়। আমরা তো তখন শুনে শুনে বড় হয়েছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হয়, তো ডাক্তার ইঞ্জিনিয়ারই হব। তো এই টাইপের একটা মানসিকতা আমাদের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি বড় হইতে হইতে বোঝা যায় যে ইটস নট নেসেসারি যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ারই হইতে হবে। কেউ ভালো গায়ক হতে পারে, কেউ চাইলে অভিনেতা হতে পারে। হচ্ছে এবার যে যেটা ভালোবাসে তার সেটাই করা উচিত আর কি। জি ভাইয়া, তো ভাইয়া ধন্যবাদ। তো ভাইয়া ইন্টার্নশিপের পরে আপনি বাংলাদেশে কোথাও জব বা ট্রেনিং করেছিলেন কিনা, বা দেশে ক্যারিয়ার করার কোনো প্ল্যান আপনার ছিল কিনা, যদি একটু বলতেন আমাদেরকে। আমি কোথাও ট্রেনিং করিনি, বাট আমি আসলে জব করেছিলাম আল মৌচাকে, মালিবাগের এখানে আলবারাকা হসপিটালে বেশ কিছুদিন জব করেছিলাম। তারপরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হসপিটালের বেশ কিছুদিন জব করেছিলাম। সো এর মধ্যেই সবকিছু করে টোরে বাইরে চলে আসি, এর জন্য বাংলাদেশে আর কোথাও ওভাবে কাজ করার সৌভাগ্য হয়নি আর কি। তো ভাই আপনি ইউকে তে যাওয়ার চিন্তা কেন করলেন, মানে ওখানে ক্যারিয়ার করার চিন্তা?
তো বেসিক্যালি আমার যেটা ইচ্ছে ছিল আসলে আমাদের জুনিয়র ডক্টরদের জন্য বাংলাদেশের আহ, যে বেতন কাঠামো বা যে সিস্টেম স্পেশালি এইদার সবাই চিন্তা করে হয় পোস্ট গ্রাজুয়েশনে ঢুকবে না হলে বিসিএস দিবে আর কি। তো এছাড়া ডক্টরদের দেখা যায় যে ক্যারিয়ার গঠন অনেক কষ্টসাধ্য ব্যাপার বাংলাদেশে। তো আমার কাছে মনে হয়েছে আমি এমনিতেই ঢাকায় বড় হয়েছে, ঢাকায় পড়ালেখা করছি, এরপরে আমার অলমোস্ট 6 ইয়ার রংপুরে থাকতে হয়েছে, এটাই আমার জন্য অনেক কষ্টকর ছিল। সো আমি আর চাইনি যে আরো 3 বছর 4 বছর ঢাকার বাইরে কোথাও গিয়ে থাকবো। সো আমার কাছে এই জন্য বিসিএস ব্যাপারটা ওইভাবে মন থেকে টানেনি। আর আরেকটা ব্যাপার ছিল অবভিয়াসলি যে বা, ঢাকায় আমার জবের যতটুকু এক্সপিরিয়েন্স বা আমার বন্ধু বান্ধবের কাছ থেকে যা দেখেছি, যে স্যালারি স্কেল এটা আসলে খুবই পোর। ইটস লাইক যদি সিঙ্গেল হয়, মানে কেউ ধরো আহ, কোনো ফ্যামিলিকে দেখতে হয় না, নিজের খরচ নিজে বেয়ার করতে হলে হয়, তাহলে এটা সুইটেবল, চলে যাওয়া যায় কোনো মতে। বাট কারো যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, এই স্যালারি স্কেল নিয়ে আসলে আমি জানি না কিভাবে পারে। মেবি দে আর সুপার হিউম্যান, এই জন্য তারা সবকিছু ম্যানেজ করতে পারে। সো আমার এই সব দেখে মনে হয়েছে যে যেহেতু সুযোগ আছে চেষ্টা করা উচিত বাহিরে কোথাও। সো বাহিরে কোথাও সবাই চিন্তা করে ইউএসএ, ইউএসএ মানে ইজ লাইক এ ভেরি লেন্দি প্রসেস এবং খুবই কস্টলি প্রসেস। সো এর কাছাকাছি যেগুলো আছে এইদার এএমসি অর প্ল্যাব, আমার কাছে প্ল্যাবটা তখন অনেক প্লজিবল মনে হয়েছিল যে ইজিলি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলা যাবে। সো এই চিন্তা ভাবনা করেই প্ল্যাব অ্যাটেন্ড করি, তারপরে জবের জন্য অ্যাপ্লাই করি, জব হয়ে যায়, চলে আসি আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আপনি ইউকে তে যাওয়ার প্ল্যানিং কবে থেকে আর কি করতেছিলেন এবং কত বছর হয়ে গেছে ওখানে অবস্থান করছেন? আহ আসলে আপনি এই জিনিসটা আসলে বলতে চান, আমার আসলে পুরো প্ল্যানিংটাই হুট করে। আমি 2020-এর জুনে, হ্যাঁ জুনে হচ্ছে ওইটি দিছিলাম। জুনে ওইটি দিয়ে 2019-এ, সরি 20-এ না, 19-এর হচ্ছে জুনে ওইটি দিছি, 19-এর সেপ্টেম্বরে হচ্ছে প্ল্যাব 1 দিছি, 20-এর ফেব্রুয়ারিতে হচ্ছে প্ল্যাব 2 দিছি। সো অলমোস্ট 6 to 8 মান্থ আমার প্ল্যানিং বলতে এতটুকুই ছিল আর কি। সো আমি সবসময় যেটা কাজ করছি আছে ওয়ান স্টেপ এহেড, আমি খুব বেশি কিছু চিন্তা করি নাই। মেবি এটা ভালো না, বাট আমি সবসময় চিন্তা করছি যে, আচ্ছা ওইটি দিব ওইটি দেই, ওইটি দিয়ে চিন্তা করছি প্লাব অন দিব, আচ্ছা প্লাব অন দেই, প্লাব অন দিয়ে চিন্তা করছি আসলে প্লাব টু দিব, আচ্ছা প্লাব টু দেই। তো আমি এটা চিন্তা করি নাই যে ওইটি দেওয়ার সময় কখন প্লাব অন দিব কখন প্লাব টু দিব। সো বাট এখন যে জিনিসগুলো চিন্তা করতে হচ্ছে, কারণ প্যান্ডেমিকের জন্য আমি যেটা দেখছি যে প্ল্যাব ওয়ানের সিট পাচ্ছে না অনেকে, প্ল্যাব টু এর সিট পাচ্ছে না অনেকে, অনেকে প্ল্যাব টু এর জন্য ভিসা পাচ্ছে না। সো এখন আসলে সব দিকে চিন্তা ভাবনা করেই আগানো উচিত, কারণ এই এখন যে সিচুয়েশনের মধ্যে আছে এটা তো কোনোভাবেই ন্যাচারাল বলা যাবে না, আসলে একটা আনন্যাচারাল সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি। সো এখনই সবকিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না। সো আমি এখন সবাইকে বলবো যে যা কিছু করবেন অ্যাটলিস্ট প্ল্যান করে আগানো ভালো। জি ভাইয়া। তো ভাইয়া ওখানে একজন জুনিয়র ডক্টর থেকে স্টার্ট করে কনসালটেন্ট হতে কি কি পাথওয়ে আছে এবং কোন পাথওয়েতে কত বছর লাগে এবং কত টাকা স্যালারি হয়, যদি সে বিষয়ে আমাদেরকে একটু বলতেন। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ধন্যবাদ এখানে ভাইয়া। পাথওয়ে অনেকগুলাই আছে। যেমন আমরা বলি সবচেয়ে যেটা কোর ট্রেনিং হিসেবে, মানে ডিপেন্ড করে সাবজেক্ট ওয়াইজ। এক সাবজেক্ট আছে, কিছু সাবজেক্ট আছে মেডিসিনের এক ধরনের ট্রেনিং, সার্জারির এক ধরনের ট্রেনিং, কিছু বলে রান থ্রু ট্রেনিং, মানে এটা হচ্ছে একবার ওই সাবজেক্টে ঢুকে গেলে ওটা 7-8 বছর ট্রেনিং কন্টিনিউ করা যায়, যেমন পেডিয়াট্রিক্স, নিউরো সার্জারি। আবার অন্যান্য মেডিসিনের ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট গুলো হচ্ছে এরকম কোর ট্রেনিং থাকে 2 বছরের, লাইক সিটি 1 সিটি 2 বা IMT 1 IMT 2 বলে। এরপরে ST 3 বা স্পেশালিটি ট্রেনিং এর 3 এর জন্য আবারও অ্যাপ্লাই করতে হয় ডিফারেন্টলি, যে যে স্পেশালিটিতে যাইতে চায় ওটার উপর চিন্তা করে। সো এই জন্য বললাম আসলে এই সময়ের ব্যাপারগুলা সাবজেক্ট টু সাবজেক্ট, স্পেশাল টু স্পেশালিটি। তারপরে এখানে যেমন আমাদের একটা কম্পিটিশন থাকে যে কে কার আগে কে হচ্ছে ট্রেনিং কমপ্লিট করবে, এখানে ব্যাপারটা আসলে ওরকম না। এখানে আমি অনেককেই দেখছি যে 2 বছর কোর ট্রেনিং কমপ্লিট করে এরা হচ্ছে মাস্টার্স করতেছে কোনো সাবজেক্টের উপর, পিএইচডি করতেছে, করে এসে আবারও বাকি ট্রেনিং কমপ্লিট করতেছে, বা এই ট্রেনিং এর মধ্যেও 6 মাস 1 বছর গ্যাপ নিচ্ছে। সো এরা এটা কিছু মনে করে না আর কি, যে ঠিক আছে এত
পেস্ট হওয়ার কিছু নাই, এত চিন্তিত হওয়ার কিছু নাই, ট্রেনিং আস্তে ধীরে শেষ করলেই হবে। এদের চিন্তা ভাবনা হচ্ছে অনেকটা এরকম। আমরা যেমন চিন্তা করি কবে ঢুকবো, কবে বের হবো, কবে কনসালটেন্ট হব, এদের মধ্যে এই মানসিকতাটা একটু কম। তার মানে এই না যে এরা প্ল্যান করে আগায় না, এরা এখানকার যারা ডক্টর আছে, মেডিকেল স্টুডেন্ট আছে, এরা এদের ব্যাপারগুলো অনেক আগে থেকে প্ল্যান করে আগাইতে হয়, এখানকার সিস্টেমটাই এমন। এখানে আমি অনেককেও পাইছি যারা 1 বছর 1.5 বছর আগে একটা কনফারেন্স বুক করে রাখছে। আমাদের দেশে কনফারেন্স আমরা যেমন অলমোস্ট ফ্রি পাই, এখানে খুবই হাইলি পে করতে হয়। যেমন আমি একটা কনফারেন্সের জন্য জাস্ট অ্যাটেন্ড করার জন্য আবেদন করছিলাম, এখানে পার্টিসিপেশন ফি ছিল অলমোস্ট £250, তো বাংলাদেশি অলমোস্ট ধর 25-26 হাজার টাকা জাস্ট একদিনের হচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। তো এখানে এই এই ব্যাপারগুলো নিজেকে বেয়ার করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ট্রেনি হলে ট্রাস্ট হেল্প করে, আদার্স ওয়াই কিছু কিছু ক্ষেত্রে নন ট্রেনিদের জন্য ফান্ড থাকে, বাট খুব পোর আর কি। সেটাই বললাম। তো যেমন মেডিসিনের ক্ষেত্রে যদি স্পেশাল মানে জুনিয়র ডাক্তার IMT 1 থেকে শুরু করে কনসালটেন্ট পর্যন্ত হিসাব করলে 6 থেকে 8 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি। ডিপেন্ড অন স্পেশালিটির উপর ডিপেন্ড করে। যেমন অনেকেই আছে যে ধরো গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছে, সে ট্রেনিং কমপ্লিট করলো, তারপরে 1 বছরে একটা এক্সট্রা CCT করে অন্য যে কোনো একটা স্পেশালিটির উপর। সো তো ধরে নিতে পারো 6 থেকে 8 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি। আবার নিউরোসার্জারি, পেডিয়াট্রিকের ক্ষেত্রে নিউরোসার্জারি যেমন 8 ইয়ার লাগে অ্যাটলিস্ট। সো এখানে ব্যাপারটা হচ্ছে এখানে ট্রেনিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটা ট্রেনিং এর শেষেই তোমার ইভালুয়েশন হবে, তুমি কি করছো, কে একটা ট্রেনিং কি করছে, এটার উপর ভিত্তি করে ওরা ARCP বলে। এই ARCP ক্লিয়ার না হলে তুমি ট্রেনিং এর পরবর্তী ধাপে যেতে পারবে না। সো এখানে ব্যাপারগুলো হচ্ছে খুবই ওয়েল স্ট্রাকচার্ড, খুবই ওয়েল সাপোর্টেড। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ইউকেতে যাওয়া নিয়ে অথবা যাওয়ার পর কোনো মেমোরেবল ইভেন্ট আর ডে আছে কিনা আপনার, যদি আমার সাথে শেয়ার করতেন। হ্যাঁ, মেমোরেবল ডে হচ্ছে ইউকেতে এসেই আমরা যখন এসি তখন ইউকেতে হচ্ছে সেকেন্ড কোভিড ওয়েভ চলে আর কি। সো আমাদের পুরা হসপিটাল ভর্তি ছিল হচ্ছে কোভিড পেশেন্ট, সবগুলাই বাইপ্যাপ, সিপ্যাপ, NIV, মানে এগুলোর মধ্যেই ছিল আর কি। সো এই যখন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট শুরু হলো, আমাদের তখন ম্যাক্সিমাম আমরা রেড ওয়ার্ড বলতাম, ম্যাক্সিমাম ওয়ার্ডে ছিল রেড। এখন আমাদের বলতে গেলে কোনো রেড ওয়ার্ড নাই, মানে কোনো কোভিড ওয়ার্ড নাই, শুধু ডেডিকেটেড একটা ওয়ার্ড আছে। সো বাকি সবই এখন এম্বার ওয়ার্ড। সো তারপরে লকডাউন ছিল আমাদের এখানে, লকডাউন তুলে দিল গত মাসে। সো গত মাসে আমরা ফ্রেন্ডরা, আমাদের এখানে বেশ ভালোই ফ্রেন্ড সার্কেল আছে, তো সবাই মিলে ক্যামব্রিজ ঘুরতে গেছিলাম। সো ইটস লাইক এ গুড এক্সপিরিয়েন্স, ক্যামব্রিজের কথা শুনে শুনে বড় হয়েছি, পড়ে পড়ে বড় হয়েছি। তো অনেক সময় যাই না কার কি, আমার রাস্তাঘাটে হেঁটে বেড়াইতেও আমার অনেক ভালো লাগছে আর কি। সেক্সুয়াল ডিপেন্ড করে, আবার ফ্রেন্ড সার্কেলের সাথে যেখানেই যাওয়া যায় ওইখানেই খুব মজা হয় আর কি। জি ভাই, বিষয়টা অনেক সুন্দর ছিল। তো ভাইয়া ওখানে তো নিজের সব কাজ নিজেই করতে হয়, মানে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করা থেকে শুরু করে জবে যাওয়া, তারপর হচ্ছে বাজার করা, কুকিং, ক্লিনিং সব নিজের কাছে নিজেই করতে হয়। তো আপনি আপনার প্রতিটা কাজের সময় কিভাবে ভাগ করে নিয়েছেন? আসলে অমন তো কিছু থাকে না, দেখা যায় যেমন আমি গত ওভার দ্য উইকেন্ডে আমি হচ্ছে লং ডে করতেছিলাম, মানে 12 ঘন্টা করে ডিউটি করছি হচ্ছে ওভার দ্য লং ডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো আজকে যে আমি অফ ছিলাম, তো আজকে ঘুম থেকে উঠছি লেট করে, উঠে কিছু ব্রেকফাস্ট নিজেই এই ডিম ভাজি টাজি করে খাইলাম আর কি। এরপরে জামা কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করলাম, তারপরে রুম ভ্যাকিউম করলাম, নিজের একটু যত্ন আত্মি নিতে, এই আর কি। সো ইটস ডিপেন্ড করে, যখন আমরা উইকেন্ড পাই, সময় পাই, দেখা যাবে আজকে হয়তো আগামী 3 দিনের জন্য কিছু রান্না করে রেখে দিব, যাতে 3 দিন আহ খাওয়া যায় আর কি। সো ইটস অ্যাকচুয়ালি যে যেভাবে সময় পায় এটা ইউটিলাইজ করার ট্রাই করে আর কি। জি ভাইয়া, আবার কেউ ধন্যবাদ। যদি তো ভাইয়া চায় যে আমাদের এখানে হসপিটাল হাব আছে ওইখানেও খেতে পারে, তবে আসলে আমাদের যাদের মানে আমরা অনেক মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত, এখানে তো লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার ছাড়া আর কিছু ইউজ করে না। সো আমাদের মুখে আসলে এগুলা ঠিক আমরা টেস্ট পাই না আর কি। তো ভাইয়া ওখানে প্রথমে যাওয়ার পর মানে প্রথম দিকে অথবা এখন আপনাকে কি কি প্রতিকূলতা আর কি ফেস করতে হচ্ছে, এবং ওখানকার পরিবেশের সাথে আর কি অ্যাডজাস্টেবল হতে কতদিন সময় লেগেছিল আপনার? অ্যাকচুয়ালি মানে একটা সবকিছু ব্যাপার তো নতুন থাকে, ছিল। যখন একটা ইভেন আমি যখন ঢাকা থেকে রংপুরেও গেছি, আমার ঢাকা থেকে রংপুরে গিয়ে অ্যাডজাস্ট হইতে আমার 2 ইয়ার্স লাগছে উইদাউট ফ্যামিলি। একই দেশের মধ্যে ডিফারেন্ট সিটিতেও
এত সময় লাগছে। সো আসলে এই অ্যাডাপ্টেশন বা অ্যাক্লিমাটাইজেশন হওয়া বলতে যেটা বোঝায়, এটা তো আসলে কখনো শেষ হয় না, কারণ আমরা তো যেহেতু এই পরিবেশে বড় হই নাই। সো আমরা যতদিন থাকবো ততদিন আস্তে আস্তে শিখতে থাকবো, বুঝতে থাকবো এদের কালচারটা। সো ব্যাপারটা অনেক কিছুই ছিল, যেমন যখন কোভিড ওয়ার্ডে চলে আসছে আমাদের এখানে প্রচুর এবিজি করতে হইতো আর কি। সো আমাদের দেশে বা আমাদের হেলথ কেয়ার সিস্টেমে কয়েকটা হসপিটাল ছাড়া আমার মনে হয় না ওয়ার্ডে এবিজি করার সুবিধা আছে আর কি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, সো এইসব ক্ষেত্রে এবিজি করতে হইতো। তো আমাদের কোভিড এর সময় এমন হইতো যে আমরা এক এক রাতে মোটামুটি 10টা 15টা এরকম এবিজি করতে হইতো। সো এই জিনিসগুলো অনেক টাফ ছিল, কারণ তখন সম্পূর্ণ পিপি পরে, গাউন পরে, উপরে আলাদা ফেস শিল্ড পরে, এই ঘুমের মধ্যে ঘামতে ঘামতে মানে এবিজি করা নতুন এক্সপিরিয়েন্স। তারপরে এখানে বাইপ্যাপ, সিপ্যাপ, এগুলো যেহেতু আমরা যেহেতু জুনিয়র ডক্টর, আমাদের তো এগুলোতে এক্সপোজার অত বেশি নাই। তো এই ব্যাপারগুলোতে কিছু এক্সপোজার হয়েছে, আবার কিছু ছিল রুডিমেন্টারি ব্যাপার যেগুলো আমরা বাংলাদেশে করতাম না। যেমন বাংলাদেশে আমাদের কখনো ব্লাড কালেক্ট করতে হইতো না, ক্যানোলা করতে হইতো না। সো এখানে সামটাইমস যখন নার্সরা ক্যানোলা করতে পারে না, তখন তারা ডাক্তারকে বলে যে আমরা ক্যানোলা করতে পারতেছি না, ক্যানোলা করে দাও। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জুনিয়র ডাক্তারই করে দেই। আবার আবার আছে হচ্ছে অনেক সময় ব্লাড নিতে পারে না, বা ইমার্জেন্সি কিছু ব্লাড যেমন ট্রপোনিন, সো এগুলো আমরা নিজেরাই করে ফেলে আর কি। সো এই ব্যাপারগুলো ছিল, যেমন আমি আমার আমার যেমন মেডিসিন ক্লাবের সাথে যুক্ত থাকার কারণে সো এই ব্লাড রিলেটেড যেসব কাজপত্র ছিল করে বেশ অভ্যস্ত। সো এই জন্য আমার এই ব্যাপারগুলো গায়ে লাগে নাই। তারপরে এবিজির ব্যাপারটা শিখতে হয়েছে, ক্যানোলার ব্যাপারটা শিখতে হয়েছে এখানে। সো আমি দেখছি এখানে অনেকেই সেই ব্যাপারগুলো নিয়ে খুব ভয় থাকে, যে রাতের বেলা কিভাবে নিজে নিজে ক্যানোলা করব, কিভাবে নিজে নিজে ব্লাড কালেকশন করব। সো আমার মনে হয় এই ব্যাপারগুলো দেশে থাকতে যারা ইন্টার্ন করে বা যে অবস্থায় করে, মানে যদি প্র্যাকটিস করে আসে, তাদের জন্য ভালো হবে, কারণ এইসব হ্যান্ড অন এক্সপেরিয়েন্সের ব্যাপার। তারপরে ইসিজি পড়া, চেস্ট এক্সরে পড়া, অ্যাবডোমিনাল এক্সরে পড়া, স্পেশালি চেস্ট এক্সরে, ইসিজি, এটা হচ্ছে প্রতিদিন প্রতি বেলায় লাগবে। সো এই ব্যাপারগুলো চিনে আসা আর কি, আমার মনে হয় এগুলো ভেরি ভেরি এসেনশিয়াল। কমিউনিকেশনের ব্যারিয়ার থাকে। আহ, অনেক সময় এদের অনেক প্রথম প্রথম যখন আসতাম, এদের অনেক এরা খুবই হাসি খুশি মানুষ, স্পেশালি এখানকার যারা ওল্ড লেডি আছে, এরা গল্প করতে খুবই পছন্দ করে, জোকস করে। So অনেক সময় এদের জোকস গুলো বুঝতাম না, এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে, কান আস্তে আস্তে এদের সাথে অভ্যস্ত হয়ে গেছে আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এবার আমরা হচ্ছে লাইফ স্টাইল প্যাটার্ন নিয়ে একটু জানতে চাইবো। তো ভাইয়া নিউ এনভায়রনমেন্ট, কালচার, সব নতুন নতুন মানুষজন, তো এই সবকিছুর সাথে অ্যাডজাস্টমেন্ট হতে কোনো প্রবলেম হয়েছিল কিনা, এবং ফ্রেন্ড মেকিং চ্যালেঞ্জিং ছিল কিনা, এবং এখন আপনার কেমন লাগে সবকিছু মিলিয়ে? আসলে আমি বলবো আমি ফরচুনেট। আসলে আমি যে হসপিটাল আছে, কুইন এলিজাবেথ হসপিটাল, কিংস লিন, এখানে আমরা অলমোস্ট অ্যারাউন্ড 30 ডক্টর আছে বাংলাদেশ থেকে। সো সো এখানকার এনভায়রনমেন্টটা অনেকটা আমাদের দেশের হসপিটালের মতোই। দেখা যাচ্ছে লবিতে গেলে আরেকজন বাংলাদেশের সাথে দেখা হচ্ছে, বাংলায় কথা বলতেছি। কলকাতা থেকে কয়েকজন আছে, ওরাও বাংলায় কথা বলে। সো ইটস লাইক এনভায়রনমেন্ট অনেক বেশি আইএমজি ফ্রেন্ডলি, মানে এজ এ জুনিয়র বেসিসে। আমাদের এখানে কিছু রেজিস্ট্রার আছেন, ওনারাও বাংলাদেশ থেকে আছেন। সো আমি বলবো যে এদিক থেকে আমরা আসলে সৌভাগ্যবান। আহ এরকম সুযোগ সব জায়গায় পাওয়া যায় না আসলে। তারপরেও একটু তো প্রবলেম হয় নতুন নতুন এসে। আহ, যেমন আগে বাসায় থাকতে হয়তো দেখা যেত টুকটাক বাজার করতাম, বাট রেগুলারলি বাজার করা কি লাগে না লাগে, মানুষ একা হলে কি হবে, সংসার তো নিজের একটা পুরোই হয়ে যায়। সো এই ব্যাপারগুলোর খেয়াল রাখতে হয় যে দিন শেষে কি কি শপিং লাগবে। আগে তো শপিং বলতে জামা কাপড় টুকটাক, নট দ্য এসেন্সিয়াল থিং। এখন তো ওইগুলো চিন্তা করতে হচ্ছে, চাল ডাল মাছ মাংস কি আছে না আছে, কখন কি রান্না করবা, রান্না করতে কি লাগবে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। সো ইটস লাইক প্রথম প্রথম কিছুটা ওভারওয়েলমিং লাগে সবারই। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। এখন যেমন এটা অভ্যস্ত হয়ে গেছে, এখন এটা গায়ে লাগে না। অলমোস্ট 6-7 মান্থ হয়ে গেল। সো এই ব্যাপারগুলো প্রথম প্রথম যখন আসবে, আস্তে আস্তে রান্না বান্না শিখবে। অনেকে তো বাংলাদেশ থেকে পারে, এখানে নিজে নিজে টুকটাক করতে করতে শিখা যায়, এই আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া লাইফ স্টাইল ডিফারেন্স কেমন, মানে বাংলাদেশ এবং ইউকে এর মধ্যে লিভিং স্ট্যান্ডার্ড কেমন সেখানে? আহ, এখন লাইক এখানে এখানে যেটা আমি সবসময় বলি আর কি,
সো এখানের বেতন কাঠামো বা স্যালারি স্ট্রাকচার এমন ভাবে সেট করা যে তুমি যদি ডাক্তার হও, আরেকজন ধরো যদি টেস্কো সুপার শপেও কাজ করে, সো ওয়েজের ডিফারেন্স এমন হবে না যে তুমি খুবই লাক্সারিয়াস লাইফ লিড করবে আর ও খেতে পারবে না। এইসব কান্ট্রিতে, সভ্য কান্ট্রিতে এই জিনিসগুলো হয় না। সো তোমাদের দেখা যাবে যে আমরা যে বেতন পাই ওরা হয়তো তার অর্ধেক পায়, বাট ওরা যতটুকু পায় ওটা দিয়ে ওরা ভালো মতো চলতে পারে আর কি। অ্যাটলিস্ট বেসিক নিড ফুলফিল হয়। আর লাইফ স্টাইল বলতে যেটা বুঝো যে এখানে একটু তো প্রবলেম থাকেই। যেমন আমাদের যেমন কালচার কি, আমরা কিছু হলে চায়ের দোকানে যাই, টি স্টলে যাই টি খাইতে, এখানে কালচার হচ্ছে পাবে যাওয়া। সো রিলিজিয়াস বাইন্ডিং বা আদার্স বাইন্ডিং আমরা তো ধরো এগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারি না বা পসিবলও না। বা যেমন ধরো হালাল ফুডের ব্যাপারগুলো থাকে, যে আমরা ফরচুনেট, যেমন ইউকে তে মোটামুটি সব সিটিতে হালাল ফুড আছে কম বেশি। যেমন আমাদের এখানে টেস্কোতে মাঝে মাঝে কিছু হালাল অপশন আছে। তারপর এখানে কিছু দোকান আছে, স্পাইসিস নামে একটা দোকান আছে যেখানে হালাল মাংস টাংস সবকিছু পাওয়া যায়, দেশি ইন্ডিয়ান আইটেম গুলো পাওয়া যায়। সো এই একটা ব্যাপার, সোশ্যালাইজিং এর ব্যাপার থাকে। এরা মোটামুটি এখানে যারা আছে, ডাক্তার বলো নার্স বলো, দে আর মোর লেস সবাই খুব ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। সো অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে, বাট আস্তে আস্তে সবাই হয়ে যায় আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে গভর্নমেন্ট হচ্ছে কেমন ফ্যাসিলিটিস দেয়, মানে যারা থাকে, মানে থাকা খাওয়া হেলথ এসব বিষয় নিয়ে ওরা কেমন ফ্যাসিলিটি দেয়? যে কেউ যদি যেমন অ্যাক্সিডেন্ট করলো তখন তাদের তো মানে কেউ যেমন অ্যাক্সিডেন্ট করলো তখন তার হেলথের খরচ টরচ দেওয়া হ্যাঁ, সবকিছু মিলিয়ে এখানে আর কি। যেমন হচ্ছে এখানে এনএচএস যেটা, এখানকার এনএচএস এর জন্য এত বিখ্যাত কারণ এনএচএস হচ্ছে কমপ্লিটলি ফ্রি। তোমাকে একটা পয়সাও পে করতে হবে না। সো এখানকার যারা নাগরিক আছে আর কি, সিটিজেনদের জন্য ইটস কমপ্লিটলি ফ্রি। যেটাই হোক, তোমার যত বড়ই প্রবলেম হোক, অ্যাক্সিডেন্ট করো যাই করো, তোমার চিকিৎসা সংক্রান্ত যে খরচ সবকিছু এটা এনএচএস বা গভর্নমেন্ট বেয়ার করবে। এখানকার যে এডুকেশন আছে, বেসিক এডুকেশন ইজ ফ্রি ফর ইস সিটিজেন। বাট একই সাথে যেমন গ্রামার স্কুল বা প্রাইভেট স্কুলও আছে। So it's your choice, but the government is providing free education and free healthcare service. এবং এখানে যারা আছে, ইটস নট ফর আইএমজি, মানে ইন্টারন্যাশনাল মেডিকেল ডক্টরদের জন্য না, বাট এখানে যারা আছে যারা অ্যাভারেজ যে কম আর্নিং করে, সো এমন কিছু হলে এখানকার সিস্টেম আছে, তুমি কাউন্সিলের কাছে বাসার জন্য চাইতে পারবা, কাউন্সিলের কাছে হেল্প চাইতে পারবা। First, এখানকার যারা ডাক্তার হিসেবে আসবে তাদের তো আর এগুলোর প্রয়োজন হবে না আশা করি। ধন্যবাদ ভাইয়া। তো ভাই ওখানে থাকার ক্ষেত্রে বাসাগুলো কেমন হয়? মানে আমাদের দেশে এরকম হয় যে একটা রুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এরকম, কিন্তু ওখানে আমরা শুনেছি যে ওয়েল ফার্নিশড বাসা হয়, মানে সবকিছুই থাকে। তো এই বিষয়ে যদি ক্লিয়ার করে আমাদের কি বলতেন। না, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সিটির উপর। যেমন আমার কিছু ফ্রেন্ড আছে বার্মিংহাম, কভেন্ট্রি, কিছু ফ্রেন্ড আছে লন্ডনে, সো ওদের বাসাগুলো ফার্নিশড। আবার আমার কিংস লিনে আছে, আমাদের কিংস লিনে কিচেন ফার্নিশ থাকে, মানে কিচেনে কিচেন টপ, ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো থাকে। বাট আদার্স যে জিনিসপত্র ওগুলো ফার্নিশ করা থাকে না, ওগুলো তোমার ফার্নিশ করতে হবে। সো ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, এখানে ফার্নিশড এবং আনফার্নিশড দুই ধরনের বাসাই আছে। সো যে যার মতো চুজ করে আর কি। তো ভাইয়া বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল এই সব ক্ষেত্রে কেমন কেমন অ্যামাউন্ট খরচ পড়ে যায়, এবং এগুলো সবকিছু মিটিয়ে সেভিংস করা পসিবল কিনা এই সবকিছু পরিশোধ করে আর কি? তো একটু ডিটেলস যদি বলতেন। যেমন ধরো একজন যদি ফ্যামিলি বাসা নিয়ে থাকে, 2 বেডের বাসা নিয়ে থাকলে যদি 700 এর মধ্যে এখানে ভালো বাসা পাওয়া সম্ভব। আরো 200 পাউন্ড তোমার আদার্স বিল হয়ে যায়, তাহলে 900। এবং তুমি যদি খাওয়া দাওয়ার কথা চিন্তা করো, 300 to 500, 300 পাউন্ড দুইজনের জন্য আই থিঙ্ক মোর দ্যান ইনাফ মান্থলি। সো ইটস লাইক 1200 পাউন্ড। সো একজন জুনিয়র স্কিলও এখানে, জুনিয়র যে ডক্টর সে ওইখানে বেতন পায় ধরো লাইক আফটার ট্যাক্সি বলি অ্যারাউন্ড 2700 to 2800 পার মান্থ। সো এইসব শেষ করেও তুমি চাইলেও 1000 পাউন্ড বা 1200 পাউন্ড বা 1400 পাউন্ড, ডিপেন্ড অন ইউর কন্ডিশন, তুমি পার মান্থ সেভ করতে পারবা। বাট আরো কিছু খরচ থাকে, যেমন ধরো ওই যে নেটফ্লিক্স দেখি না দেখি, অ্যামাজন প্রাইম দেখি না দেখি, এগুলো তো সাবস্ক্রাইব করা থাকে। তারপরে কিছু আমাদের যেমন বিএমএ আছে, বিএমজি আছে, এগুলো ডাক্তারদের কথা বলতেছে আর কি। তো এই খরচগুলো থাকে। সব ক্ষেত্রে আমার মনে হয় যে 1000-1200 পাউন্ড ইজিলি সেভেবল।
এখন আসলে এগুলো ডিপেন্ড করে তোমার উপর। এখন তুমি যদি চিন্তা করো যে প্রতি মাসে ট্যুর দিবা, এখানে ট্যুর দেওয়ার মতো প্রচুর জায়গা আছে। সো যদি খরচ করার অপশন আছে, ইউ ক্যান ডু দ্যাট। সেভ করার অপশন আছে যে ঠিক আছে প্রতি মাসে ট্যুর না দিয়ে প্রতি 2 মাসে ট্যুর দেই। সো ইটস লাইক ডিপেন্ড অন ইউ অ্যাকচুয়ালি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমরা যেখানে থাকি না কেন, দেশে বা বিদেশে, লাইফ সিকিউরিটি একটা বড় একটা ইস্যু। তো ভাইয়া ওখানে সেফটি কেমন অ্যাজ এ ডক্টর অর নন মেডিকেল পার্সনদের জন্য? যদি ইমার্জেন্সি আহ কোনো হেল্প লাগে তো, আর অথবা কেউ কোনো প্রবলেমে পড়ে তো কেমন সাপোর্ট দেবে? ইটস লাইক যদি কখনোই কোনো প্রবলেম এখানে 111 বলে আর কি, এনএইচএস এর নাম্বার। সো ফোন করার সাথে সাথে তোমার এখানে ওরা অ্যাম্বুলেন্স পাঠায় দিবে যদি ওরা মনে করে অ্যাম্বুলেন্স পাঠানোর মতো কিছু। আর সেফটির ইস্যু হচ্ছে আসলে এটা তো এখানে তুমি রাত 12টা 1টা 2টা বাজে যখনই যেখানে হেঁটে বেড়াও, কেউ তোমাদের নিয়ে মাথা ব্যথা নাই, ওদের অনেক কথা মাথা ব্যথা নাই আর কি। সো ইটস লাইক যদি ওইভাবে দেখে চিন্তা করি ইটস কোয়াইট সেফ। সো তারপরও সেফটির মধ্যেও আনসেফটি থাকে, তুমি তো জানবাই যে কিছু তো অকারেন্স হবেই, সব জায়গায় হবেই। যেমন এখানে দেখা যায় অনেক সময় ফুটবল গেম থাকলে কিছু ওরা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে আসে। তো যেসব এরকম বড় বড় বিগ ম্যাচ থাকলে তো আমরা জানি যে আজকে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফ্লাডেড হবে। তো ইদার অ্যালকোহল ইনটক্সিকেশন অথবা মারামারি। সো বাট ওভারঅল তুমি যদি সেফটির কথা চিন্তা করো আসলে অনেক বেশি সেফ বাংলাদেশের তুলনায়। বাট এই সবকিছু বলেও দিন শেষে আসে যে অনেকেরই ফ্যামিলির সাথে থাকাটা অনেক বড় ব্যাপার। ইউকে তে যে ইমিগ্রেশনের যে প্রবলেমটা, ওরা শুধুমাত্র স্পাউস কে অ্যালাউ করে, মানে যদি হাজবেন্ড থাকে ওয়াইফ কে আনতে পারে, ওয়াইফ থাকলে হাজবেন্ড কে আনতে পারে। বাট আদার দেন দ্যাট প্যারেন্টস দেরকে ইমিগ্রেশনের হিসাবে নিয়ে আসা যায় না। বাট ভিজিট ভিসা নিয়ে আসা যায়, 6 মান্থ আপ টু 6 মান্থ পর্যন্ত বোধহয় থাকতে পারবে ভিজিট ভিসা নিয়ে আসলে আর কি। তো তারপর আমেরিকা বা কানাডায় যে একটা অপশন আছে যে তুমি ক্যান ইজিলি প্যারেন্টসদেরও ভবিষ্যতে নিয়ে আসতে পারবা, এখানে একটা প্রবলেম আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে সবকিছু তো অনেক দূরে দূরে, তো চলাফেরার জন্য কি ধরনের ব্যবস্থা আছে, মানে ট্রান্সপোর্ট সিস্টেম? অ্যাকচুয়ালি লন্ডনে থাকলে আন্ডারগ্রাউন্ড বা ইস মোর দ্যান নাফ, বা টিউব যেটাকে বলে ইস মোর দ্যান নাফ, চলে। বাট লন্ডনের বাইরে থাকলে যেমন আমরা পাবলিক ট্রান্সপোর্ট বাস ইউজ করি। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে লন্ডনের বাইরে থাকলে স্পেশালি কিংস লিন বা এই ধরনের সিটি গুলোতে থাকলে ড্রাইভিং জানাটা খুবই এসেনশিয়াল, নিজের গাড়ি থাকাটাও খুবই এসেনশিয়াল। আর এখানে তো আসলে গাড়ি বাংলাদেশের মতো অত কস্টলি না, ইজিলি অ্যাভেলেবল, বিকজ ব্যাংক তোমাকে লোন দিতে প্রস্তুত, বা তুমি ইএমআই তেও গাড়ি কিনতে পারবে আর কি। সো এখানে যারা ইউকে তে আসতে আগ্রহী, আমি বলবো যে দেশ থেকে ড্রাইভিংটা শিখে ফেলা ভালো। আদারওয়াইজ এখানে ড্রাইভিং ইনস্ট্রাক্টর খুবই কস্টলি, অলমোস্ট পার আওয়ার তোমাকে 30-35 পর্যন্ত পে করতে হবে তুমি যদি ড্রাইভিং শিখতে চাও। সো কেউ যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসে বাংলাদেশ থেকে, সে ওই ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে 1 বছর পর্যন্ত ড্রাইভ করতে পারবে। ইন দ্য মিন টাইম সে ইউকে রুলস নিয়ম কানুন মেনে ইউকে লাইসেন্সিং এর জন্য পরীক্ষাও দিয়ে ফেলতে পারবে। সো ইটস ভেরি ইজি ফর দেম। সো যারা প্ল্যান করতেছে আমি বলবো যে ড্রাইভিংটা শিখে ফেলে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে কোন ট্রান্সপোর্ট ইউজ করলে টাইম লস প্লাস সুবিধাও বেশি হয়? মানে এই ধরনের কোনো ট্রান্সপোর্ট কি রয়েছে যে টাইমটা লস হচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে, হেলথটাও ঠিক থাকতেছে? এই কথা বলে ট্রেন ইজ বেটার, যে তোমার কিছু করতে হচ্ছে না, তুমি ট্রেনে যা ঘুমায় থাকলা, তোমার নিজের স্টেশনে নেমে গেলা, ইজ বেটার। কারণ গাড়ি ক্লান্ত থেকে যেমন নাইট করে গাড়ি ড্রাইভ করে বাসায় ফেরা সত্যি খুব কষ্টকর। কারণ এখানে নাইট মানে আসলে বাংলাদেশের মতো নাইট না। এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে 12 ঘন্টা ডিউটি, মানে তোমার এখানে ডেডিকেটেড 1.5 আওয়ার ব্রেক থাকে। সো 1.5 আওয়ার ব্রেক বাদ দিয়ে বাকি যে 10.5 ঘন্টায় 10.5 ঘন্টায় তোমাকে কাজ করতে হবে। এখানে সিস্টেমটা এরকম। বা এখানে কেউ ফাঁকিবাজি করে না যে সে ঘুরে বেড়াচ্ছে এমন কাউকে পাবা না। সবাই নিজের রেসপন্সিবিলিটি থেকেই কাজ করতেছে। সো এখানে ডিউটি বাংলাদেশে যেমন আমাদের হ্যাসেল পোহাইতে হয় কেমন, যেমন ধরো পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ, আমরা পর্যাপ্ত রিসোর্স পাচ্ছি না, আমাদের লিটারালি কিছুই থাকে না। আমাদের থাকে বলতে একটা কলম আর স্টেথোস্কোপ, এই হচ্ছে আমাদের হসপিটালে অস্ত্র, আর তো কিছু পাওয়া যায় না। বাট এখানে একটাই সুবিধা, এখানে ইচ এন্ড এভরিথিং আছে। হাই ফ্লো নাসাল ফ্লো থেকে শুরু করে অটোস্কোপ লারিঙ্গোস্কোপ সবই আমাদের এখানে আমাদের রুমের মধ্যেই থাকে, বা আমাদের যে সাপোর্ট সিস্টেম দরকার সবকিছুই থাকে। সো এইসব যদি চিন্তা করিস, লোক ভেরি ওয়েল সাপোর্টেড।
ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া 24 আওয়ার একটা ট্রান্সপোর্ট টাইম শিডিউল তো সব জায়গায় থাকে, যে এই সময় এটা পাওয়া যাবে ওই সময় এরকম পাওয়া যাবে না। তো ইউকে তে এরকম বিষয় রয়েছে কিনা, এবং কখনো কখনো বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে ওঠে কিনা যাওয়া আসার ক্ষেত্রে? আহ, যেমন যদি বড় সিটি গুলোতে প্রবলেম হয় না, বাট কিংসল্যান্ডের মতো ছোট সিটি গুলোতে আসলে যেটা থাকে যে অনেক সময় রাত 9টার পরে বা 10টার পরে হচ্ছে এদের পাবলিক ট্রান্সপোর্ট অফ করে দেয়। সো আমাদের যেমন অনেক সময় টয়লেট শিফট থাকে, আমাদের শিফট শেষ হয় 11:30টায়, তখন যাদের ওয়াকিং ডিস্টেন্সে বাসা তাদের তো ভালোই, আর যাদের বাসা দূরে তখন ট্যাক্সি বা ক্যাব কল করতে হয়। এখানকার ট্যাক্সি বা ক্যাব অনেক কস্টলি আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে হালাল ফুডের হচ্ছে অ্যাভেলেবিলিটি কেমন, মানে কিভাবে সব অ্যারেঞ্জ করতে হয়? না না, ইউকে তে ইচ এন্ড এভরি সিটিতে হালাল ফুড অ্যাভেলেবল। সো ইউকে আসলে এই ব্যাপার নিয়ে আসলে টেনশন করার দরকার নাই। ইউ ক্যান ম্যানেজ ইজিলি। হয়তো কেএফসি বিএফসি অনেক সময় পাওয়া পাওয়া যাবে না, বাট হালাল মিট, মিট সব জায়গায় পাওয়া যায়। আর ভাইয়া সবগুলো তো অনেক দূরে দূরে, তো হুটহাট মনে করেন আমাদের কিছু লাগলো, কোনো প্রয়োজনীয় জিনিস, তো সেটা কিনতে যদি আমরা যাই হুট করে, তখন সেটা কি পাবো, নাকি একটা মান্থলি একটা শিডিউল করে যে এই সময় যে আমাকে সবকিছু আনতে হবে, বিষয়টা এরকম? না না, ইটস লাইক মোস্ট অফ দ্য টাইম তো এরা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সুপার শপ গুলা। সো কিছু কিছু সুপার শপ 24 আওয়ারও খোলা থাকে, তো সবগুলো না। ইউজুয়ালি তো সবাই শিডিউল করে যায়, দেখা যায় যে যাদের অফ ডে যেদিন সেদিন শপিং করে চলে আসে। অথবা কেউ যদি চায় অনলাইনে অর্ডার করবে, অনলাইনে গ্রোসারিজ অর্ডার করা যায়, যে অর্ডার করলে তোমার বাসায় পৌঁছে দিয়ে যাবে আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া বাংলাদেশে তো আমরা বেশিরভাগ ফ্রেশ ফুড খেয়ে থাকি, সব বাজার থেকে টাটকা টাটকা কিনে এনে খাই। তো ওখানে শুনেছি যে সব হচ্ছে রেডিমেড, মানে সবকিছু ফ্রোজেন, ফ্রোজেন মিট, ফ্রোজেন সবকিছুই তো। এগুলো অ্যারেঞ্জমেন্ট যেমন করতে এখানে কিরকম খরচ পড়ে যায়? ফ্রোজেন মিটও আছে, এখানে আবার ফ্রেশ মিটও আছে, ডিপেন্ড করে। ভেজিটেবল এখানে ফ্রোজেনও আছে, ফ্রেশও আছে। তবে এখানে বড় সিটি গুলোতে বোধহয় ফ্রেশ ফিশও পাওয়া যায়, এখানে একটু ফ্রেশ ফিশ আমি দেখি না আমাদের সিটিতে। বা আমিও তো আসলে ওই গ্রোসারি তো অত বেশি আগ্রহী না, দেখা আমার কিছু হলে চলে যায় এই জন্য। বাট মেবি এখানেও আছে ফ্রেশ ফিশ গুলো আর কি। তো মাঝে মাঝে যেটা মিস করি আর কি, বাংলাদেশে আমাদের অনেক রকমের মাছ আছে, এখানে মাছ হচ্ছে হাতে গোনা 5-6টা। মোরলেস সবগুলা টেস্ট একই রকম না, আমাদের যেমন ছোট মাছগুলো খুবই টেস্টি। সেই জিনিসগুলো মিস করা হয়। বা এখানে ফুচকা টুচকা চাইলেও, চটপটে চাইলেও পাওয়া যায় না আর কি। বা ভেলপুরি পানিপুরি, এই ব্যাপারগুলো মিস করা হয় আর কি। এটা সবাই কম বেশি মিস করে আর কি। বাট যেগুলা এখানকার দেশি এরিয়া যেগুলো আছে, যেমন বার্মিংহাম, লন্ডন, ওখানে ইভেনচুয়ালি ফুচকা চটপটির দোকানও আছে। সো you can manage each and everything. ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে যাওয়ার পর ফুড হ্যাবিটের কোনো চেঞ্জ হয় কিনা, এবং আপনার ওখানে যাওয়ার পর এই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা, মানে কুকিং, হোম ক্লিনিং, মেইনটেনেন্স? না, আমার আসলে খুব বেশি ম্যানেজ মানে প্রবলেমে পড়তে হয়নি অ্যাকচুয়ালি। আমার মনে হয় আমার হোস্টেলে ছিলাম তো অনেকদিন, এই ব্যাপারটা হেল্প করছে। বাট কেউ বাসা থেকে হঠাৎ করে চলে আসলে একটু ওভারওয়েলমিং লাগতে পারে, কারণ সবকিছু নিজে করতে হচ্ছে, কুকিং, ওয়ার্কিং, শপিং। তখন একটু ওভারওয়েলমিং লাগতে পারে, বাট আদারওয়াইজ ইটস কোয়াইট ইজি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া টাইম অ্যাডজাস্টমেন্ট মানে এই বিষয় নিয়ে কোনো প্রবলেম হয় কি, মানে জব, পড়াশোনা এবং বাসা বাইরের অন্যান্য দরকারি কাজগুলো সবকিছু একা সামলে নিতে? তো অসুবিধা হবেই, বাট আস্তে আস্তে তো মানুষ তো সবকিছু শিখে যায়, আস্তে আস্তে আমরাও শিখে যাচ্ছি আর কি। সো প্রথম দিকে এসে মনে হতো যে 2-3 দিন ছুটি, এটা কোনো কেটে যাচ্ছে, কি করব না করব সময়, এই ফেসবুক ব্রাউজ করতে করতে তো একদিন কেটে যায়। তো এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, যে 5টা বাজে চলে আসলে 5টার পরে নিজেকে সময় দেওয়া, এই আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া বাংলাদেশ এবং ইউকে টাইমের মধ্যে অনেক ফারাক রয়েছে, মানে এখন যেমন এখানে রাত, আপনার ওখানে হচ্ছে বিকেল। তো ভাইয়া এই হ্যাঁ, ধরনের মানে এই সমস্যাগুলোর ক্ষেত্রে রিলেটিভ বা ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখতে, বা হচ্ছে মানে ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করতে কোনো সমস্যা হয় কি? কারণ ছুটিও তো মেলে না আসলে। ফাংশন তো আর অ্যাটেন্ড করা যাচ্ছে না, বাট কমিউনিকেশন আসলে প্রবলেম হয় না। দেখা যায় যে আমি প্রতিদিন যখন যাই, আমার এখানে 8টা বাজে, তখন বাংলাদেশে হয়তো 2টা 2:30 বাজে। তো আমি প্রতিদিনই দেখা যায় আম্মুকে কল করতে করতে, ফোন করে কথা বলতে বলতে আমার হসপিটালে চলে যায় আর কি। সো অ্যাকচুয়ালি তো এটা ডিপেন্ড করে যে আমরা আমাদের ফ্যামিলির সাথে কিভাবে কমিউনিকেট করতেছি। সো আমার মনে হয় না এটা খুব বেশি ইস্যু। তবে কোভিড এর কারণে যে একটা প্রবলেম আসলে, যে ইচ্ছা করলে দেশে যাওয়া যাচ্ছে না। আগে যেমন আমাদের অ্যানুয়াল লিভ হচ্ছে 28 ডেজ,
সাথে আরো কিছুদিন ছুটি পাওয়া যায় আর কি। সো আগে চাইলেই কেউ 10-15 দিন বাংলাদেশ থেকে বেড়ায় আসতে পারতো আর কি, অত বিগ ডিল ছিল না। বাট এখন কোভিড এর কারণে এটা আসলে খুবই অসুবিধা হয়ে গেছে। জি ভাইয়া। তো ভাইয়া ইউকে তে যাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট একটা বড় বিষয়, তো এক্ষেত্রে ভাইয়া আপনার ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিয়েছে এবং আপনি নিজে কতটুকু ম্যানেজ করতে পেরেছিলেন, এবং কিভাবে, সেটা কি ইন্টার্নশিপের সময় থেকে নাকি ইন্টার্নশিপের পর থেকে? অ্যাকচুয়ালি যেমন প্ল্যাব 1 পর্যন্ত আসলে তো অত বেশি টাকা পয়সা লাগে না। যেমন ওইটি দিতে বোধহয় অ্যারাউন্ড 25 to 26,000 লাগে, আবার প্ল্যাব 1 দিতে 25,000 লাগে, সো উইদিন 50K। কোনো কোচিং টোচিং করতে হয় না, কিছু করতে হয় না। সো এটা তো যে কেউ চাইলেই ম্যানেজ করে ফেলতে পারে। বাট প্ল্যাব 2 এর ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যেহেতু ইউকে এসে পরীক্ষাটা দিতে হয়। ইউকে থাকা খাওয়া বাসা ভাড়া এই সব কিছু মেলায় মোটামুটি দেখা যায় যে যদি 500 করে 2 মাস, আমি 2 মাস ছিলাম আর কি, 2 মাসের হিসাব করলে 1,000 পাউন্ড, সাথে আরো 300 পাউন্ড ছিল খাওয়া দাওয়ার পিছনে খরচ, সো অ্যারাউন্ড 1,500 পাউন্ড। সাথে পরে পরীক্ষার ফি ছিল অ্যারাউন্ড আই থিঙ্ক লাইক 1,000। সো মোটামুটি 3-4 হাজার পাউন্ড বাংলাদেশে টাকা হিসাব করলে মোটামুটি 4 লাখ টাকার মতো লেগে যায়। সো আমাদের জুনিয়রদের বাংলাদেশে যে ইনকাম, সেটার কথা চিন্তা করলে আসলে ইটস লাইক ফিনান্সিয়ালি বার্ডেন এ বিট। সো এই ক্ষেত্রে আমি আসলে আমাদের ফিনান্সিয়ালি কিছুটা সেভিংস ছিল, বাট ম্যাক্সিমামই সাপোর্টেড বাই মাই ফ্যামিলি। তবে আমার মনে হয় যারা তো করতে চায় তাদের জন্য ভালো অপশন হচ্ছে আমাদের যেমন কিছু কিছু অর্গানাইজেশন আছে, দে পেড রিয়েলি ওয়েল, স্পেশালি কক্সবাজার বা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেগুলো কিছু কিছু আছে। সবাই আমার ধারণা, কোনো স্পেসিফিক কারো অর্গানাইজেশনের নাম বলতে যাচ্ছি না, বাট এভরিবডি নোজ লাইক দেয়ার ইজ ফিউ অর্গানাইজেশন দে পে রিয়েলি হাই। সো ওই জবগুলোতে ট্রাই করতে পারে জুনিয়ররা, যে 6 মাস 1 বছর জব করে দেন মুভ করে। এই ইন দ্য মিন টাইম ওইটি প্ল্যাব অন দিয়ে প্ল্যাব টুর জন্য চলে আসলো। আমার এক ফ্রেন্ড ছিল হোজাইফ নাম, ও একই কাজ করছে। ও আর ভাবি, ওরা দুইজন হচ্ছে কক্সবাজারে বেশ কিছুদিন জব করছে, করে দেন নিউকে শিফট করছে আর কি। তো ভাই অনেক সময় তো এমন হয় যে জব পেতে দেরি হচ্ছে বা স্যালারি পেতেও দেরি হচ্ছে, তো এসব কিছু মাথায় রেখে কাউকে অ্যাটলিস্ট কত পাউন্ড টাকা ইউকে তে নিয়ে যেতে হয় কয়েক মাস চলার জন্য? তুমি কি জবের কথা বলতেছো নাকি প্ল্যাব টুর ক্ষেত্রে? মানে ভাইয়া ওখানে ক্লাব দিয়ে গেল, গিয়ে জবে হচ্ছে ঢুকলো, দেন হচ্ছে জবে তো অনেক সময় আহ, এরকম হয় স্যালারি পেতে না, দেরি হচ্ছে। দেয়ার ইজ নো ওয়ে, এখানে কোনো ওয়ে নাই যে স্যালারি পেতে তোমার দেরি হচ্ছে। এখানে সবকিছু উল্টা যেতে পারে। পেড ইয়ার ইজ 25, 25-এ তোমাকে তোমার টাকা দিতে বাধ্য। সো এটা কোনো চান্সই না যে ধরো তোমাকে, এটা তো আর আমাদের কি বলবো প্রাইভেট হসপিটাল না যে ক্যাশে টাকা নেই এই জন্য ডাক্তারের বেতন হবে না। সো ওটা সময়ের মধ্যে তোমার অ্যাকাউন্টে চলে আসবে। বাট আমি সবসময় বলি যে 1 মান্থ চলার জন্য টাকা পয়সা নিয়ে আসা ভালো। তাহলে এটা সুবিধা হয়, আর 1 মাস চলতে খুব বেশি টাকা লাগে না। আই উইল সে, যদি 500 পাউন্ড বাসা ভাড়ার কথা চিন্তা করে, অ্যানাদার 500 পাউন্ড, 1,000 পাউন্ড নিয়ে আসলেই আমার ধারণা 1 মাস খুব অনায়াসে চলে যেতে পারবে। কারণ বেসিক্যালি গ্রসারিজে অত নিজে একটু রান্না করে খেলে এখানে গ্রসারিজে অত বেশি খরচ হয় না। ইভেন একটা সিঙ্গেল পার্সনের জন্য 100 পাউন্ড মেয়ারলি তোমার একদিনের ইনকাম দিয়ে পুরো মাসের খাবার দাবার হয়ে যায়। সো ইটস লাইক গ্রোসারিজ ইজ নাথিং, এখানে হচ্ছে তোমার খরচটাই হচ্ছে বাসা ভাড়া। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া যেখানে যায় না কেন ওয়েদার চেঞ্জটা কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সবাই অ্যাডজাস্ট করতে পারে না। তো ভাই ওখানে ওয়েদার চেঞ্জের বিষয়টা কেমন? বাংলাদেশ যেমন আহ, ষড়ঋতু দেশ, তো ওখানে বিষয়টা কেমন? এখানে এখানে বোধহয় ষড় ঋতু আছে, বাট আমার কাছে ঋতু একটাই। বছরে আর 9 মাস হচ্ছে এদের শীত থাকে, বাকি 1.5 মাস বোধহয় গরম থাকে, আর বাকি 1.5 মাস বোধহয় না শীত না গরম থাকে। সো একটু প্রবলেম, প্রথম দিকে এসে আমার খুবই ঠান্ডা লাগতো। সো আমার ধারণা 2-3 মাস পরে সবাই ওয়েদারের সাথে অ্যাডাপ্টেশন করে ফেলে। সো এখন আমার যেমন সেই দিন হচ্ছে অ্যারাউন্ড 20 ডিগ্রি ছিল, তো 20 ডিগ্রিতে এটা খুবই গরম, 20-22 ডিগ্রি ইউকের জন্য খুবই হট টেম্পারেচার। সো আমি নিজেও খুব সোয়েট করতেছিলাম।
তো আমি অবাক হয়েছি যে আমি তো বাংলাদেশ থেকে আসছি, আমার তো 25-30 হচ্ছে নর্মাল টেম্পারেচার, সেখানে আমি 20 ডিগ্রিতে ঘামাচ্ছি। সো আমার মনে হয় হিউম্যান খুব দ্রুত অ্যাডাপ্টেশন করে ফেলে, মানুষ খুব দ্রুত অ্যাডাপ্টেশন করে ফেলে। প্রথম দিকে একটু প্রবলেম হয়, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ইউকেতে তো অনেক ঠান্ডা পড়ে মাঝে মধ্যে। তো এই লো টেম্পারেচার আমাদের বডির উপরে কেমন ইফেক্ট ফেলে? মানে অনেকে বলে যে তার মাথার চুল পড়ে যাচ্ছে, স্কিনে হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে, হাত মানে আহ, কাজ করতে স্লো হচ্ছে। তো এইগুলো বিষয় সে কিভাবে টলারেট করবে আর হ্যান্ডেল করবে, না, অথবা প্রথম নিজেকে কোল্ড প্রথম ওয়েদারের সাথে কিভাবে মানিয়ে নিবে? যেমন এখানে তো বাসার ভিতরে সবারই হচ্ছে হিটিং সিস্টেম থাকে, ইদার গ্যাস ড্রাইভেন আর ইলেকট্রিসিটি ড্রাইভেন। তো বাসার ভিতরে বা হসপিটাল যতক্ষণ কাজ করতেছো ততক্ষণ তো তোমার গরম ঠান্ডা নিয়ে চিন্তা করার দরকারই নাই। বাট বাইরে গেলে বা বাসায় থাকলে অনেক সময় স্কিন ড্রাই হয়ে যায়। জাস্ট ইউজ ময়েশ্চারাইজার। বাংলাদেশে শীতকালে আমরা যা ইউজ করি ওটা ইউজ করলে মোর দ্যান ইনাফ। বাট এখানে একটু জ্যাকেট গুলা একটু ভালো লাগে, ওয়েদার কোটিং যেগুলো আছে, কারণ স্নো পড়ে অনেক সময়, এখানে শীতকালে বৃষ্টি হয়। তো এখানে যারা ইউজ করে ম্যাক্সিমামই ওয়েদার কোটিং থাকে, মানে হচ্ছে বাহিরের যে জ্যাকেটের পোর্শনটা ওটা হচ্ছে ওয়াটার প্রুফ, উইন্ড প্রুফ থাকে। কারণ এখানে খুবই উইন্ডি, মানে এত বেশি বাতাস এখানে, বিশ্বাস করতে পারবো না যে বাতাসের এত শক্তি হইতে পারে আর কি। বাংলাদেশের বাতাস তো খুবই সুইট বাতাস, বাট এখানকার বাতাস খুবই স্ট্রং আর কি। তো ভাই কিভাবে চলে এই ওয়েদার চেঞ্জের বিষয়টা সহজে অ্যাডজাস্ট করা যায়? মানে আপনার হ্যাঁ, অভিজ্ঞতা থেকে জাস্ট যদি বি বলতেন। ওয়েল প্রিপেয়ার। যেমন আমি কিছু ভারী জ্যাকেট কিনে নিয়ে আসছিলাম আর্টিসান থেকে, তারপরে ওই যে বঙ্গবাজার থেকে, এখানে শীতের বেশ ভালো কাপড় চোপড় পাওয়া যায়। কিছু ভালো মোজা নিয়ে আসছিলাম, একটা ভালো জুতা নিয়ে আসছিলাম, দ্যাটস অল। আর তো কিছু না। এখানে একটা একটা এসে নন ফ্র্যাগনেন্ট ময়শ্চারাইজার কিনে নিয়েছিলাম, এই, আর তো কিছু না। অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি ইউ উইল গেট ইউজ টু, সো এটা কোনো বিগ ডিল না। জি ভাইয়া। তো ভাইয়া সবাই চিন্তা করে যে আমি বিদেশে যাওয়ার পর ফ্যামিলিকেও নিয়ে যাব। তো ভাইয়া ওখানে ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব কিনা, এবং থাকলে কতদিন পর এবং কিভাবে নিয়ে যাব? যেমন তুমি যদি জব পাও, তুমি তোমার পরের দিনই তোমার হাজবেন্ডকে নিয়ে চলে আসতে পারবে, তোমরা দুজন একসাথে চলে আসতে পারবে, দ্যাটস নট এ প্রবলেম। বা ধরো কোনো ছেলে জব পেলে, যার পর সে যখন আসবে সাথে করে তোমার ওয়াইফকে নিয়ে আসতে পারবে, ছেলে মেয়ে থেকে নিয়ে আসতে পারবে। বাট প্রবলেম হচ্ছে, যেটা তোমাকে আমি আগেই বললাম, যে প্যারেন্টসদের নিয়ে আসা যায় না পার্মানেন্টলি। প্যারেন্টসদের তুমি ভিজিট ভিসা আনতে পারবা, একটু সেটেলড হয়ে নিজে। সো ওদেরকে তুমি ধরো ওরা বোধহয় একটানা 3 মাস থাকতে পারবে, বা 180 দিন পর্যন্ত থাকতে পারে একটানা। সো এটাই হচ্ছে একটা মানে বিশাল ল্যাগ অফ এই ইউকে জার্নি, যে তোমার প্যারেন্টসদেরকে তুমি চাইলেও একসাথে রাখতে পারবে না আর কি। তো ভাইয়া তারা ফ্যামিলি মেম্বারদেরকে কি ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে, মানে প্যারেন্টস, স্পাউস বা চিলড্রেনদের ক্ষেত্রে? যেমন ভাইয়া কানাডাতে ভাইয়া বাচ্চাদের ক্ষেত্রে তারা হচ্ছে এডুকেশনের সব দায়িত্বগুলো নিয়ে নেয়। তো ইউকেতে এরকম কোনো বিষয় কি আছে? সেম সেম, তুমি যখন এখানে জব করতে চলে আসবে, এখানকার সিটিজেন যে সুবিধা ভোগ করবে, বাচ্চা বা বলো বা ওয়াইফ বলো, সেম একই সুবিধা ভোগ করবে। স্কুল, চিকিৎসা, এভরিথিং ইজ ফ্রি। ধরুন ভাইয়া, তো ভাইয়া অনেক ক্ষেত্রে শুনেছি যে স্পাউস নিয়ে যাওয়া যায় না, সেক্ষেত্রে তাকে কোন কাজগুলো আগে থেকে জানা উচিত, বিশেষ করে কুকিং, বাজার করা, ক্লিনিং এর বিষয়টি, মানে কিভাবে কি ম্যানেজ করবে, একা সামলাবে? মানে আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের একটু জানাতেন। আহ, না এখন আমি জানি না, বাংলাদেশে এই ব্যাপারগুলো খুবই নেগেটিভলি দেখে আসলে। কুকিং বা ওয়াশিং বা ড্রাইভিং বা ক্লিনিং, এটা তো খুবই বেসিক হিউম্যান স্কিল। আমরা তো বেশিরভাগ টাইমই আমাদের আম্মুর উপর দিয়ে পার করে দেই, এই জন্য আসলে হয় না। আমার মনে হয় এগুলো সবারই শিখে নেওয়া উচিত, শিখে ফেলা উচিত। সবারই টুকটাক শখের বশে হোক বা আব্বু আম্মুকে হেল্প করতে চাইতে গিয়েও হোক, রান্না বান্নাটা করা উচিত নিজের মতো করে আর কি। কারণ ইটস নট এ লাইক রকেট সায়েন্স, রান্না বান্না করতে করতে ভালো হয়। সো শুরু করা উচিত আর কি সবারই। বা নিজের কাপড় চোপড় নিজে ধোয়া, নিজের রুমটা নিজে ক্লিন করা, এটা তো এমন কিছু না যেটা জন্য ওয়েল প্রিপেয়ার্ড হইতে হবে, কিছু হইতে হবে। জাস্ট ইউর মেন্টালিটি, যে তুমি তোমার নিজেরটা নিজে করতে আগ্রহী কিনা। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এত কাজের মধ্যে কিন্তু ভ্যাকেশনের দরকার হয়। তো ভাই ওখানে অ্যানুয়াল লিভ আছে কিনা, এবং ডেজ অফ এর বিষয়,
সিক লিভ যদি কেউ নিতে চায় তো নেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সিক লিভ তো ইজি। সিক লিভ তো সিকই, তুমি যখন সিক লিভ হওয়া জাস্ট কল, এখানকার মেডিকেল স্টাফিং বলে ডিপার্টমেন্ট আছে আলাদা, ওদেরকে কল করে বললেই হয় যে তুমি সিক আসতে পারতেছে না। আর তোমার বছরে অ্যানুয়াল লিভ হচ্ছে 28 দিন, সাথে এদের ব্যাংক হলিডে হচ্ছে 8 দিন। এগুলা হচ্ছে উইকেন্ডের বাইরে তোমার অফ। আর উইকেন্ড তো উইকেন্ডই, সপ্তাহে তুমি তোমার কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে 40 থেকে 48 ঘন্টা কাজ করবা। উইকেন্ডে কাজ করলে পরে তুমি অফ পাবা। 4 দিন লং ডে করলে 3 দিন অফ পাবা। সো এরকম এদের এক এক রোটার উপর ডিপেন্ড করে। ইটস লাইক উইকলি ইউল, তুমি জব করবা 40 থেকে 48 ঘন্টা আর কি। তো ভাইয়া ওখানে তো অনেকে ক্লাব দিয়ে যাওয়ার পর এমআরসিপি বা অন্যান্য ডিগ্রি গুলো নিতে চায়, তো ভাই কেউ যদি স্টাডি লিভ নিতে চায় এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য, তো পসিবল কিনা নেওয়া, এবং দিলেও তারা কতদিন দিয়ে থাকে? এখানে তো পোস্ট গ্রাজুয়েশন বলে আলাদা কিছু নাই। যেমন তুমি এমআরসিপি দিবা, এমআরসিপি দেওয়ার জন্য তোমার যদি পরীক্ষার বা এখানে এক এক ট্রাস্টের এক এক রকম ডিপেন্ড করে স্টাডি লিভ, কাউকে 10 দিন 15 দিন থাকে, কারণ নন ট্রেনিদের স্টাডি লিভ দেয় না আর কি। ট্রেনিদেরও স্টাডি লিভ ডিফারেন্ট থাকে। তো এখানে যে এমআরসিপি, সিএস ইটস লাইক এ পার্ট অফ কারিকুলাম। মানে আমি যদি ST3 পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমাকে এমআরসিপি কমপ্লিট করা থাকতে হবে। আর পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে, তোমাকে যে আমি ট্রেনিং এর কথা বললাম, ওটাই ওদের পোস্ট গ্রাজুয়েশন। ওদের পোস্ট গ্রাজুয়েশন বলে আলাদা কিছু নাই আর। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া বাংলাদেশে তো এরকম হয়ে থাকে যে আজকে এই ডাক্তারের সকালে মর্নিং শিফট, কারো হচ্ছে নাইটে, তো এত থেকে এত আওয়ার পর্যন্ত ডিউটি করতে হয়। তো ভাইয়া ওখানে এরকম ডিউটি ডিস্ট্রিবিউশন কেমন এবং অফলোড কেমন, বা ডিউটি আওয়ার কতক্ষণ? ডিউটি আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে 8 আওয়ার। 8 আওয়ারের মধ্যে শিফট থাকে, বাট আমাদের রোটাতে কিছু কিছু লং ডে করতে হয়। লং ডে মানে হচ্ছে 12 আওয়ার। সো আবার কিছু কিছু শিফট আছে টুয়াইলাইট। টুয়াইলাইট মিন তুমি বিকাল 4টায় শুরু করবা, রাত 11:30টায় শেষ করবা। আবার আছে নাইট। নাইট হচ্ছে ধরো রাত 8:30টায় শুরু করবা, সকাল 9টায় শেষ করবা। সো ইউজুয়ালি এই 4 টাইপেরই শিফট হয় সব জায়গায়। এএনইর একটু ডিফারেন্ট শিফট হয়, এএনই শিফট অনেক অনেক রকমের। সো এই হচ্ছে তোমার ওয়ার্কিং প্যাটার্ন। সো দেখা যাবে যে তোমাকে নাইট করলে তুমি ডে অফ পাবা, লং ডে করলে ডে অফ পাবা, আর নর্মাল ওয়ার্কিং ডে থাকলে সপ্তাহে 5 দিন ডিউটি করবা তুমি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে হসপিটালে মানে আপনার যারা কলিগ, আদার ডক্টর, তারপর নার্স, হসপিটাল যে অথরিটি লোকজন, তারা সবাই আর কি আপনার প্রতি কেমন, তাদের বিহেভিয়ার, সাপোর্ট এবং হেল্পের দিক থেকে? দে আর ভেরি ভেরি অল সাপোর্টিভ। লাইক তুমি যতক্ষণ তোমার কাজ ঠিকঠাক মতো করবা, দে আর ভেরি সাপোর্টিভ। বাট ওখানে ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি এমন কিছু করতেছো যেটা প্রোটোকলের বাইরে, ওইখানকার যে হেলথ কেয়ার ওয়ার্কার বা SCA, বা আমাদের ভাষায় খালা বা মামা বলতাম যাদেরকে, এরাও তোমাকে বলে দিবে, ডক্টর ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। সো এখানে ব্যাপারগুলো হচ্ছে এরকম। ইভেন এরা কনসালটেন্টকেও বলবে, এখানকার নার্স গুলো কনসালটেন্টকে ডিরেক্ট বলে যে ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। সো ইটস লাইক অ্যাকচুয়ালি তুমি যতক্ষণ তুমি সঠিক কাজ করতেছো, দে উইল সাপোর্ট ইউ। বাট সব জায়গায় সব জায়গায় তো সবাই ভালো মানুষ থাকবে না। সো 100 জন কলিগ থাকলে তোমার 1-2 জন থাকবে যারা উম, অতটা সাপোর্টফুল হবে না। জি ভাইয়া। তো ভাই আমরা ইউকেতে যাই মেইনলি জবের জন্য, কিন্তু নিজেকে এস্টাবলিশ করার জন্য। তো ভাই ওখানে জব পাওয়ার অপরচুনিটি কেমন, মানে বোথ ক্লিনিক্যাল আর নন ক্লিনিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে, এবং জবের নিশ্চয়তা কেমন? আসলে নন ক্লিনিক্যাল সম্পর্কে তো আমার আইডিয়া নাই। আর আর ক্লিনিক্যাল যেটা আছে জুনিয়র লেভেলে, প্রতিদিনই আসলে আমরা যেটা দেখতে পাই যে জবের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। বাট আমার মনে হচ্ছে ডিউ টু দ্য ভিসা কন্ডিশন এন্ড আদার কন্ডিশনের জন্য একটু টাফ এখন। বাট স্টিল নাও দেয়ার ইজ ভ্যাকেন্সি। সো ভ্যাকেন্সি নিয়ে কোনো প্রবলেম নাই, এবং ভ্যাকেন্সি আরো থাকবে। কারণ যে পরিমাণ শর্টেজ আছে, যে মধ্যে যতগুলো ডাক্তার আছে, ওরা ওটা দিয়ে পারবে না আর কি। বাট কথা হচ্ছে, যদি জিজ্ঞেস করো কতদিন থাকবে, এটা তো আসলে বলা খুবই টাফ, কারণ পলিটিক্যাল ডিসিশন অনেক কিছু হতে পারে। NHS এখন পাবলিক ফান্ডেড, পরবর্তীতে নাও থাকতে পারে। সো এগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছুই হতে পারে আসলে। এগুলো তো আনফোর্সিন সার্কামস্টান্সেস, ওটা নিয়ে তো আসলে কিছু বলা যাচ্ছে না। But still now there is a lot of vacancy, and lots of vacancy জুনিয়র ডক্টরদের জন্য।
ধন্যবাদ ভাইয়া। তো ভাই অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে জব পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে, তো এই ভাইয়া কিভাবে আর কি জবের ক্ষেত্রে সে অ্যাপ্লাই করবে বা কতগুলো হসপিটালে অ্যাপ্লাই করা লাগে, তারপর হসপিটাল থেকে কল আসা না আসার ব্যাপারটা, এবং ভাই না, সিভি আমার ভালো কথা হলেও হচ্ছে কিরকম হবে? অ্যাজ মাস যতগুলো জব অ্যাপ্লাই করা যায় সবগুলোই জব, যেগুলোতে রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায় সবগুলোতে অ্যাপ্লাই করা উচিত। এটা নিয়ে বাদ বিচার করা উচিত না, অ্যাটলিস্ট ফার্স্ট জবের ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে সবচেয়ে ভালো। আমি বলবো যারা লাইক টার্সিয়ারি হেলথ কেয়ার সিস্টেমে আছে, যেমন বড় বড় মেডিকেল কলেজ হসপিটাল গুলা, এদের জন্য খুবই সুবিধা। এরা ক্লিনিক্যালি খুবই এক্সপোজ থাকে, বিভিন্ন দিক থেকে প্রেশার হ্যান্ডেল করে অভ্যস্ত হয়ে যায়। তো আমার কাছে একটা কথাই বলবো, যারা প্ল্যাবের রাস্তায় আসতে চায়, বসে না থেকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে থাকা অনেক বেশি জরুরি। কারণ এখানে যখন চলে আসবেন, তখন তারা তো একজন পূর্ণাঙ্গ ডাক্তার হিসেবেই তোমাকে চাবে, তারা তোমাকে সাপোর্ট দিবে। বাট একটা জুনিয়র ডাক্তারের যে ডিসিশন নেওয়া, ওটা তোমাকেই নিতে হবে, ওই ব্যাপারে কেউ তোমাকে হেল্প করবে না। ভাইয়া তো ভাইয়া প্লাট প্লাব কমপ্লিট থাকলে একজনের জব ফ্যাসিলিটি কেমন, এবং এমআরসিপি বা এমআরসিএস কমপ্লিট করে কেউ গেলে তার জব ফ্যাসিলিটি কেমন, মানে ডিফারেন্স আছে কিনা তার মধ্যে কোনো? আই ডিডন্ট থিংক সো খুব বেশি ডিফারেন্ট আছে। যেমন এমআরসিপি কমপ্লিট করে চাইলে রেজিস্টার মেডিকেল যদি এক্সপিরিয়েন্স থাকে, সে রেজিস্টারের পোস্টে অ্যাপ্লাই করতে পারে, বাট এমআরসিপি তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো এমআরসিএস ও দিয়ে এসে, যেমন আমি, যেমন আমার যে পোস্টে আসছি, আমার এক ফ্রেন্ড এমআরসিএস কমপ্লিট করে আসছে, ও তো সার্জারিতে, বাট আমরা দুজন একই পোস্টে জয়েন করছি, সো ইট ডাজ নট এ বিগ ডিল। বাট হ্যাঁ, তুমি যদি কম এক্সপিরিয়েন্স নিয়ে চাইলেও মিডল গ্রেড বা রেজিস্টার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা। বাট ফার্স্ট জব হিসেবে কেউই রেজিস্টার পোস্টটাকে হচ্ছে প্রমোট করে না, কারণ রেজিস্টার মিন্স হচ্ছে পুরা রাতের বেলা বা অন কলে পুরো হসপিটালের দায়িত্ব থাকবে, শুধুমাত্র মেডিসিন না, সার্জারি গাইনিও তাকে কল করবে বিভিন্ন ইনপুটের জন্য। সো ইটস এ লট অফ রেসপন্সিবিলিটি। যদি এনএইচএস ইজ এ ইউনিক সিস্টেম, এই সিস্টেমের সাথে এক্সপোজার না থাকলে এটা খুবই টাফ। ধন্যবাদ ভাইয়া। তো ভাই আমরা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট এই কথাটা প্রায় শুনেছি, তো ভাই হুম। এইটা বলতে কি বোঝায় এবং কেন জরুরি? ইটস লাইক অ্যাজ এন অবজারভশিপ, যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট হচ্ছে একটা হসপিটালে 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ ওইখানে অবজারভশিপ করবে, ওইখানকার সিস্টেম কিভাবে চলে ওগুলো দেখবে আর কি। সো যেটা হয়, যখন কারো ক্লিনিক্যাল অবজারভেশন থাকে, তখন যাদের সাথে কাজ করে, যে কনসালটেন্ট বা যাদের সাথে কাজ করে, ওরাই অনেক সময় হচ্ছে জব অফার করে ফেলে, যদি ওদের ভ্যাকেন্সি থাকে আর কি। আবার ভ্যাকেন্সি না থাকলেও যখন কোনো রিক্রুটার দেখে যে একটা ছেলের বা মেয়ের 4 উইক বা 8 উইকের, 4 উইকের এক্সপিরিয়েন্স আছে, এনএসএস কিভাবে চলে সে জানে, সে বোঝে, তো তখন তারা তাকে প্রিফার করে। আর ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট পাওয়ার সিস্টেম একটাই, ওই এনএইচএস যেই জব ওয়েবসাইট আছে ওইখানে ঢুকে ঢুকে বিভিন্ন জায়গায় অনেক সময় শুধুমাত্র ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের জন্যই কেউ চায়, অথবা ওইখানকার যে ট্রাস্ট গুলো আছে ওই ট্রাস্টে এইচআর থাকতে পারে, হেড অফ এডুকেশন থাকতে পারে, বা যে কনসালটেন্ট থাকতে পারে, এদের মেল গুলো কালেক্ট করে এদেরকে মেল দেওয়া আর কি। তো ওরা যদি ইন্টারেস্টেড হয় তারা তোমাকে ফার্দার কমিউনিকেশন করবে। ভাইয়া তো ভাইয়া কেউ প্লাব দিয়ে যাওয়ার পর যদি দ্রুত জব পেতে চায়, তো তার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা বেশি জরুরি বলে আপনি মনে করেন? দ্রুত জবের ক্ষেত্রে যেমন যদি কারো কোনো রিসার্চ পেপার থাকে, ইটস নট ম্যান্ডেটরি, বাট কেউ যদি থাকে, কেউ যদি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করে, কেউ যদি কখনো পোস্টার প্রেজেন্ট করে, কারো যদি এখানে এসে যখন প্ল্যাব দিবে সে যদি বিএলএস কোর্স করে, বিএলএস খুবই কম টাকায় করা যায়, বার্ড সেলতে যেমন 25 পাউন্ডে করে ফেলা যায়। যদি সে ওটা করে, কেউ যদি এলএস করে যেতে পারে, কেউ যদি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করে যেতে পারে, এবং কারো যদি ভালো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, থাকে আর কি। সো এইসব জিনিসগুলাই দ্রুত জব পাইতে খুব হেল্প করে আর কি। ভাইয়া তো ভাইয়া কেউ যদি ক্লিনিশিয়ান হওয়া ছাড়াও ট্রেনিং আর টিচিং প্রফেশনে যেতে চাইলে, তো কেমন সুযোগ আর অপশন আছে তার জন্য, এবং বাংলাদেশে এগুলো থাকলে মানে এগুলোর সাথে ইনভলভ থাকলে সেক্ষেত্রে তার ওখানে হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে কতটুকু বেনিফিট হয় বা কতটুকু হেল্পফুল হয়? ইটস লাইক অ্যাজ এ জুনিয়র হিসেবে আই থিঙ্ক কারো যদি ট্রেনিং এ থাকে, ইটস ডেফিনেটলি হেল্প করবে। টিচিং এর চেয়ে ক্লিনিক্যাল জব ইজ মোর প্রিফারেবল। বাট কেউ, আমাদের দেশে যেমন সিস্টেম আছে লেকচারার, অনেক জুনিয়র লেকচারার, এখানে তো আসলে এরকম সিস্টেম নাই। এখানে দেখা যায় যে বড় বড় প্রফেসরের ক্লাস নেন, অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক সময় টিএ হিসেবে থাকে।
ভাইয়া, তো ভাইয়া আমাদের দেশে এরকম অনেক হয় যে পেশেন্ট হচ্ছে ওয়েটিং এ বসে আছে, তো সে হচ্ছে এতক্ষণ ধরে কেন আছে এই নিয়ে অনেক সময় ঝামেলা করে। আবার ডক্টর কাছে যাওয়ার পরও তাকে কম সময় দেখলেও সমস্যা, আর বেশি সময় দেখলে খুশি, কিন্তু সে ওয়েট করতে চায় না। হসপিটালের বিষয়গুলো সে হচ্ছে মানতে চায় না। তো এরকম ওখানে পেশেন্ট ম্যানেজমেন্টে কি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে? অ্যাকচুয়ালি এখানে সিস্টেমটাই এরকম, বললাম না এখানে এক একটা এনএইচএস এর বোধহয় আমি এভারেজ ওয়েটিং আওয়ার বোধহয় 2 to 4 hour, আই এম নট শিওর যে কতটুকু। হসপিটালে 2 থেকে 4 ঘন্টা ওয়েট করে, এটা হচ্ছে এভারেজ। সো এখানেও এসে ওয়েট করতে হচ্ছে পেশেন্টকে। বাট এখানে সিস্টেমটা কেমন, কারো যদি ট্রায়াজ বলে, সো নার্স গুলো এখানে ট্রায়াজ করে যে কার ইমার্জেন্সি বেসিসে সেবাটা দরকার। সো ওরা হচ্ছে ওই ট্রায়াজ করে আমাদের কাছে পেশেন্ট গুলো পাঠায়। সো আমরা ইমার্জেন্সি গুলো আগে ডিল করি, যার লেস ইমার্জেন্সি তাকে আমরা পরে ডিল করি। সো এই সিস্টেমটার কারণে এখানে আসলে পেশেন্টদের খুব বেশি হ্যাম্পার হয় না। বাট এখানে স্টিল নাও দে হ্যাভ টু ওয়েট। ভাইয়া, তো ভাই আমাদের দেশে এরকম হয় যে কোনো সমস্যা হলে যদি হসপিটাল ম্যানেজমেন্ট বা অথরিটি, যে সমস্যা হোক, সবাই ডাক্তারকে হচ্ছে ব্লেম করে সেই সমস্যার জন্য। তো ভাইয়া ওখানকার পেশেন্টরা ডক্টরদের প্রতি হচ্ছে কেমন রেসপেক্ট অথবা হচ্ছে তাদের ডিরেকশনে কেমন রেসপন্স শো করে? না, এখানে তো আসলে ম্যানেজমেন্টের ওরকম ঝামেলা নাই। এখানে যেমন যে সিকিউরিটি আছে সে সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে, যে ক্লিনার আছে ক্লিনিকের যার যার রেসপন্সিবিলিটি সে কভার আপ করতেছে। তো তোমার ওইসব রেসপন্সিবিলিটি নাই, তোমার একটাই রেসপন্সিবিলিটি পেশেন্টের ওয়েলবিং সাপোর্ট করা, পেশেন্ট ডায়াগনোসিস করা, পেশেন্টের সবকিছু রেগুলারলি হচ্ছে কিনা এগুলো দেখা। সো বাকি কোনো কিছুই তোমার রেসপন্সিবিলিটি না, এটা দেখার জন্য ওদের আলাদা সিস্টেম ডেভেলপ করা আছে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া বাংলাদেশে হসপিটাল ম্যানেজমেন্ট এবং ইউকে তে হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে ডিফারেন্স কতটুকু? বাংলাদেশে তো কোনো হসপিটাল ম্যানেজমেন্টই নাই। না, তো ভাইয়া বাংলাদেশে লিটারালি কোনো ম্যানেজমেন্ট নাই। কারণ ম্যানেজমেন্ট এখন যদি বলি ওটা তো আসলে মিস ম্যানেজমেন্ট। সো বাংলাদেশে এখানে আরে বললাম তো একটা সিস্টেম ডেভেলপ করে রাখছে, এখানে প্রতিটাই আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে যারা যাদের কাজ করতে থাকে। আইটি থেকে শুরু করে ক্লিনিং, স্টেট ডিপার্টমেন্ট, এখানকার বেড ম্যানেজার বলে, সাইট প্র্যাকটিশনার বলে। সো ইচ এন্ড এভরিথিং এর জন্য একটা ডিফারেন্ট সিস্টেম ডেভেলপ করে রাখছে। আমাদের দেশে তো এই সিস্টেম গুলো নাই। আমাদের দেশে লোকজন চিকিৎসা বলতেই, শুধু লোকজন না, আমাদের দেশে ডাক্তাররাও বোঝে যে চিকিৎসা বলতে ডাক্তারি। এখানে নার্সও কোনো কিছু কাজ করে না, ক্লিনিকেরও কিছু কাজ করে না। এটা শুধুমাত্র নর্মাল লোক না, আমাদের অনেক ডাক্তারদেরও ধারণা যে চিকিৎসা মানেই অনলি ডাক্তার। ব্যাপারটা তো আসলে এরকম না। ইটস লাইক এ টিম ওয়ার্ক। এখানে ডাক্তারের যেমন ভূমিকা আছে, নার্স, ক্লিনিক্যাল, আয়া, বুয়া, হসপিটাল যারা চালায়, সিকিউরিটি, ইচ এন্ড এভরিওয়ানের কন্ট্রিবিউশন আছে। সবাই যদি ঠিকঠাক মতো কন্ট্রিবিউশন করে তখন এই সিস্টেমটা রান করবে। আদারওয়াইজ আমাদের হসপিটালের সিস্টেমের মতো চলবে, যে যা খুশি করে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। জি ভাইয়া। তো ভাইয়া হসপিটাল রুলস রেগুলেশনের সাথে ইউজ টু হতে আপনার কি কোনো ধরনের প্রবলেম হয়েছিল, এবং হলেও কি ধরনের? ওরকম তো কিছু নাই। যেমন আমাদের এখানে সিস্টেম হচ্ছে বিলো এলবো কিছু পরা যাবে না, কিছু রাখা যাবে না। মানে শার্ট অথবা যাই কিছুই পরো অ্যাবভ এলবো রাখতে হয়। এটা হচ্ছে এটা হচ্ছে ওরা মানে ইনফেকশন কন্ট্রোল করার জন্য এই রুলস গুলা করছে। বা যদি জুয়েলারি বলা যায়, ঘড়ি বলা যায়, এগুলা তুমি পড়তে পারবা না যতক্ষণ তুমি ডিউটিতে থাকবা আর কি। বাট হিজাব করা বা দাড়ি রাখা এগুলো নিয়ে কোনো ইস্যু নাই, যে যার মতো চলবে। ইটস নট, দে আর নট বোদার অ্যাবাউট দ্যাট। বাট ওদের সিস্টেম হচ্ছে বিলো এলবো তুমি কিছু রাখবা না। জি ভাইয়া। তো ভাইয়া এখন আমাদের দেশে কিন্তু প্রায় ডাক্তারদের জন্য হচ্ছে বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপের হচ্ছে আয়োজন করা হয়ে থাকে আগের তুলনায় অনেক বেশি। তো ভাইয়া ওখানে ডক্টরদের জন্য কি কোনো সেমিনার, ওয়ার্কশপ বা রিসার্চ বা থিসিস ট্রেনিং, সোশ্যাল ওয়েলফেয়ার, ওয়েলবিং এ ধরনের হেল্প করা বা এ ধরনের কাজের ক্ষেত্রে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা কি হয়ে থাকে? হ্যাঁ, ইটস লাইক অলমোস্ট ম্যান্ডেটরি এখানে। যেমন আমি এখানে অ্যাডভান্স লাইফ সাপোর্ট নামে একটা কোর্স আছে, এলএস বলি। তো এখানে কার্ডিয়াক অ্যারেস্ট হলে কি করতে হয় এই বিষয়ে একটা কোর্স করছি। প্রসিডিউরাল স্কিল সব বলে একটা আছে, ওটা নিয়ে কোর্স করছি। এখানে একটা লিডারশিপের এখানে একটা আমাদের 2 দিনের সামিট হয়েছে, ওইখানে অ্যাটেন্ড করছি। সো এগুলা হইতেই থাকে। এখন তুমি তোমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে তুমি এগুলো জয়েন করতে পারবে আর কি। কিছু কিছু ফ্রি, কিছু কিছু ইউ হ্যাভ টু পে লার্জ অ্যামাউন্ট, এই আর কি।
ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এবার হচ্ছে আমরা হচ্ছে আপনার একটু কোভিড এক্সপিরিয়েন্স নিয়ে জানতে চাইবো। তো ভাইয়া কোভিড ক্রাইসিসের সময়ে একজন ডক্টর হিসেবে আপনার হচ্ছে মানে কি পরিমাণ সময় পেশেন্টদের পিছনে দেওয়া লেগেছিল এবং পেশেন্টদের ম্যানেজমেন্ট করতে কি করা লেগেছিল? ইটস লাইক স্পেশালি অন কলে থাকলে তো সব রেসপন্সিবিলিটি তোমার, বাট এখানে সাপোর্টিভ থাকে, যেমন আমাদের আইটিইউ বা ক্রিটিক্যাল কেয়ার আউটরিচ সবসময় অ্যাভেলেবল থাকে। এখন আসলে কোভিড এক্সপিরিয়েন্স যখন তুমি তোমার নিজের চোখের সামনে দেখবা যে ইয়াং লাইক 24-36 এর একটা পেশেন্ট এনআইভি তে আছে, বাইপ্যাপ বা সিপ্যাপে আছে, যে ওরা যেই নিঃশ্বাস নিতে যে পরিমাণ কষ্ট করতেছে বা যে নিঃশ্বাস নিতে যে পরিমাণ কষ্ট হচ্ছে, এই ব্যাপারগুলো যখন তুমি দেখবা আসলে তোমার সবকিছু নিয়েই আহ, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে আসলে। হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ, হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট আদার থিংস। ইটস লাইক কোভিড ইজ লাইক আমাদের সবার জন্য একটা বিশাল কি বলবো শিক্ষামূলক জার্নি আর কি। এখনো যে শেষ হয়েছে ব্যাপারটা তা না, জার্নির মধ্য দিয়ে যাচ্ছি, বাট ইটস লাইক আনন্যাচারাল আনপ্রেসিডেন্টেড ওয়ার্ল্ড। জি ভাইয়া। তো ভাই ওই সময় টাইম শিডিউলে কোনো চেঞ্জ হয়েছিল কিনা, এবং সে ওই এক্সট্রা যে আপনারা যে কাজ করেছিলেন সেটার পেমেন্ট কি সেই অনুযায়ী তারা দিয়েছিল, না বা না, পিপি সাপোর্ট বা আদার সাপোর্ট? আমাদের কোনো এক্সট্রা ডিউটি করতে হয়নি। জাস্ট আমরা আমাদের মতোই যে শিফট ছিল এই শিফটই আমরা ডিউটি করে গেছি। যেমন কিছুটা ছিলই, যেমন যদি সিক হয়ে গেলে ওরা হচ্ছে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করে দিছে, বা আদার যে সাপোর্ট লাগছে এরা এটা প্রোভাইড করছে। তো এই ব্যাপারগুলো তো থাকেই আর কি। তো ভাইয়া কোভিড ক্রাইসিস সময় কিন্তু বেশিরভাগ মানুষের হচ্ছে মেন্টাল ব্রেকডাউন একটা বিষয় ছিল। তো ভাইয়া বিশেষ করে ডক্টরদের জন্য এত পেশেন্ট হ্যান্ডেল করা লাগে এমন একটা সিচুয়েশন, তো ভাইয়া ওখানে ওই সময় কোনো সাইকোলজিক্যাল কোনো সাপোর্ট বা আদার সাপোর্ট কেমন ছিল ডক্টরদের জন্য? এটা শুধু ওই সময়ের জন্য না, এখানে সব সময় মেন্টাল হেলথ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে ক্লিনিক্যাল সাইকোলজি বা মেন্টাল হেলথ টিম ইজ অলওয়েজ অ্যাভেলেবল এখানে। তুমি চাইলেই তোমার জিপি এর মাধ্যমে তোমার সাইকিয়াট্রির সাথে কথা বলতে পারবা, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারবা, বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবা, বা তোমাদের এখানে অকুপেশনাল হেলথ বলে আমাদের এখানে, ওদের হেল্প নিতে পারবা। ইস কোভিড বলে না, এটা সবসময় অ্যাভেলেবল। জি ভাইয়া, এই বিষয়টা অনেক সুন্দর ও ভালো। তো ভাইয়া আপনি ইউকে তে কোয়ারেন্টাইন কাটিয়েছেন কিনা এবং কোয়ারেন্টাইনে 14 দিন কিভাবে স্পেন্ড করেছেন যদি হ্যাঁ, জানাতেন আমাদের সাথে আমার শেয়ার এসে করতেন। কোয়ারেন্টাইন করতে হয়েছে আসলে 10 দিন। 10 দিন। তো প্রথম 2 দিন তো আসলে জেট ল্যাগের কারণে ঘুমায় বেশি দিন কাটানো হয়েছে। এরপরে দেখা গেছে যে আমাকে যেখানে রাখছিল ওখানে একটা ট্রাভেল লজ টাইপের আর কি, মানে ছুটি কাটানোর জায়গা আর কি। তো আমি আশেপাশে হেঁটে হেঁটে বেড়াইছি আর কি। তারপরে কুকিং কুকিং করে বা ফ্রেন্ডদের সাথে হচ্ছে কথাবার্তা বলে সময় কাটাইছে আর কি এই সময়। আর তো কিছু করা যাচ্ছিল না, কারণ ওই নির্দিষ্ট এরিয়ার বাইরে কোয়ারেন্টাইনের সময় যাওয়া যায় না আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাই এই মুহূর্তে বাংলাদেশ থেকে কেউ যদি ইউকে তে যেতে চায়, তাকে কোয়ারেন্টাইন করতে হবে কিনা এবং এক্ষেত্রে কোনো কোয়ারেন্টাইন ফি দিতে হবে কিনা, যদি এ বিষয়ে কিছু বলতেন। ফরেন এখন তো বাংলাদেশ তো রেড লিস্টেড, এখন বাংলাদেশ থেকে ভিজিট ভিসা অ্যালাউড না। অনলি আই থিঙ্ক টায়ার টু ভিসা বা যারা জব ভিসায় আছে এরা আসতে পারতেছে, বা এখানকার যাদের আইএলআর আছে বা সিটিজেন তারা আসতে পারতেছে। আর কোয়ারেন্টাইন ফি তো না, এখানে হসপিটাল, এখানে কিছু হোটেল আছে, ওইখানে তোমাকে নির্দিষ্ট টাইম কোয়ারেন্টাইন করতে হবে। সো ওই কোয়ারেন্টাইনে মানে ওই হোটেলে যত ফি তোমাকে ওইটা দিতে হবে, ওটা অ্যাকচুয়ালি নট কোয়ারেন্টাইন ফি, বাট কোয়ারেন্টাইনের জন্য তোমার খরচ হচ্ছে আর কি। জি ভাই। তো ভাই আপনি তো ক্লাব দিয়ে তারপর ওখানে গিয়েছিলেন, তো ভাই ক্লাব তো দেওয়ার পর জব পাওয়ার যে ধারাবাহিকতা সেটা কেমন, মানে অ্যাপ্লাই করা, জয়নিং, পোস্টিং, ডিউটি, এই সবকিছু মিলিয়ে? ধারাবাহিকতা বলতে আপু? ভাই ওখানে হচ্ছে প্রথমে কিভাবে অ্যাপ্লাই করেছিলেন, দেন হচ্ছে পোস্টিং কোথায়, ডিউটি পড়বে, ডিউটি শিডিউল ইটস সবকিছু লাইক, মিলিয়ে যে কি আমি কি তো ধরো করতে হয়েছে ডিপার্টমেন্ট আপনাকে? দেখেই, আমি মেডিসিনের দিকে ইন্টারেস্টেড ছিলাম, সো আমি মেডিসিনের দেখেই সব মোটামুটি যতগুলো আমি আমার কল মানে যতগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পেরেছি সবগুলোতেই অ্যাপ্লাই করেছি। So, এর মাধ্যমে থেকে কিছু ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি। লাস্টের দিকে দুটোতে জব হয়েছিল, একটাতে জয়েন করেছি আর কি। সো যখন জয়েনিং এর পরে এরা আমাকে যে রোটা, এখানকার সবারই স্ট্যান্ডার্ড রোটা করা থাকে, তো ওরা আমাকে রোটা
সম্পর্কে জানাইছে আর কি, স্যালারি স্কেল, আদার্স ফেসিলিটি সম্পর্কে জানাইছে। সো দে উইল ইভেন্চুয়ালি whenever জব হয়ে গেলে তারা সবকিছু তোমাকে ইনফর্ম করবে আর কি। তো ভাইয়া ওখানে প্লাব দিয়ে কেউ গেল, যাওয়ার পর হচ্ছে জবে হচ্ছে জয়েন দিল, তো ভাইয়া সে এখন এমআরসিপি করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে ভাইয়া এমআরসিপি এবং জব একসাথে কন্টিনিউ করা পসিবল কিনা তার জন্য, এখানে আপনি তো কি সবাই মনে তাই, করেন? এখানে সবাই তো তাই করে। আচ্ছা ভাই। এখানে এমআরসিপি, এমআরসিএস, এভরিবডি ইজ ডুইং ইট, এবং সবাই এই জব করতে করতেই করছে। কেউ জব ছেড়ে দিয়ে পড়ালেখা করে এমআরসিপি দিয়ে আবার কেউ জয়েন করতেছে, এরকম দেখিনি আমি এখনো আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ইউকে তো অন্যান্য কান্ট্রি থেকে প্রচুর ডক্টর যায় ক্যারিয়ার করার জন্য, তো ভাই কোন কান্ট্রি থেকে মেডিকেল সেক্টরে অ্যাজ এ ডক্টর বেশি যায় ইউকে তে, এবং বাংলাদেশের ডক্টরসরা এখন কি ইউকে, পরিমাণ যাচ্ছে? আই থিঙ্ক ইন্ডিয়া, ফিলিপিন, চায়না, ইভেন পাকিস্তান, এরাই বেশি আর কি। অনেক আমাদের আশেপাশের মধ্যে ইন্ডিয়ার থেকে বোধহয় সবচেয়ে বেশি ডাক্তার আসে এখানে। বাংলাদেশ থেকে রিসেন্টলি ট্রেন্ডটা চালু হয়েছে, এখন অনেকেই আসতেছে। আমি এক্সাক্ট ফিগার আসলে জানি না যে কতজন বাংলাদেশি এনএইচএস এ আছেন আর কি, বাট আমার বোধ হয় নেভারদালেস আমরা 1000-এর উপরেই আছি, মেবি আরো বেশি, আই এম নট শিওর অ্যাবাউট। কারণ আমার মনে হয় লাস্ট ইয়ারে অনেক লোকজন আসছে আর কি। সো ইটস লাইক এ বিকামিং এ ট্রেন্ড ফর বাংলাদেশ ডক্টর যে বাইরে আসবে। আমাদের যখন মেডিকেল, মানে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম তখন তো খুবই রেয়ারলি শুনতাম যে কেউ গেছে। এখন তো চাইলে প্রতিটা মেডিকেল কলেজ থেকেই দেখা যাবে প্রতি ব্যাচ থেকে একজন দুইজন আছে যারা হচ্ছে বাইরে আসার ব্যাপারে ইনথুজিয়াস্টিক। জি ভাইয়া। তো ভাইয়া ওখানকার লোকজন কিভাবে বাংলাদেশ বা আদার কান্ট্রির যারা ডাক্তার হিসেবে যায় তাদেরকে ওয়েলকাম এবং একসেপ্ট করে? ইউকে হচ্ছে মাল্টি কালচারাল, কারণ এখানে ম্যাক্সিমামই দেখা যাবে যে সব দেশ থেকে লোকজন আছে। সো দে আর নট লাইক, দে আর ভেরি ওয়েলকামিং, ভেরি ফ্রেন্ডলি। সো এই ব্যাপারগুলোতে প্রবলেম হয় না। জি ভাইয়া। তো ভাইয়া ওখানে সিটিজেনশিপ পেতে কতদিন সময় লাগতে পারে? আইএলআর এর জন্য হচ্ছে 5 ইয়ার হচ্ছে টায়ার টু ভিসার জন্য থাকতে হয়, টায়ার টু ভিসা থাকতে হয় আর কি। জি ভাইয়া। তো ভাই এবার আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে স্যালারি কেমন দেওয়া হয় ওখানে? অ্যাকচুয়ালি যদি বিফোর ট্যাক্স হয়, ইটস অ্যারাউন্ড লাইক 3500 to 700 পার মান্থ। বাট যদি আফটার ট্যাক্স হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে 2700 to 2800, ডিপেন্ড অন দ্য স্কেল। আফটার ট্যাক্সের স্যালারি ম্যাক্সিমাম এমনই হয় আর কি। জি ভাইয়া। তো ভাইয়া অন্য কোনো ইনকাম সোর্স রাখা পসিবল কিনা, যদি কেউ রাখতে চায় তো সেটা কি রকম হতে পারে যদি কেউ রাখতে চায়? হ্যাঁ, ইভেন লাইক এখানে আমাদের প্রচুর অপরচুনিটি আছে, আমরা লোকাম করতে পারি, মানে এক্সট্রা শিফট করতে পারি। তো এক্সট্রা শিফটে অলমোস্ট ডাবল পেমেন্ট। সো দেখা যায় যে এখানে একটা লং ডে করলে লোকাম হিসেবে, সো দে উইল পে লাইক £500। সো ট্যাক্স শেষে বোধহয় 350-400 পাউন্ড থাকে। সো ইটস লাইক তোমার যদি কেউ যদি মনে করে সে এক্সট্রা কিছু ইনকাম করবে, সেখানে এক্সট্রা ডিউটি করতে পারে নিজের হসপিটালে, দে উইল পে ইউ ভেরি হাই, লাইক অলমোস্ট ডাবল। হ্যাঁ। তো এসেনশিয়াল সব খরচ মিটিয়ে কেউ যদি টাকা জমাতে চায় বা সে টাকা দিয়ে কোথাও ট্যুর দিতে চায় তো সেক্ষেত্রে পসিবল কিনা? হ্যাঁ, কোয়াইট পসিবল। কারণ তুমি এখানে যে টাকা ইনকাম করো, লাইক মাস শেষে যদি 1000 বা 2-3 মাসে যদি 2000-3000 টাকাও জমাও, তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ট্যুর দিয়ে আসতে পারবে ওই টাকা দিয়ে, তোমাকে কোথাও চিন্তা করতে হবে না। তো ভাই ইউকে তে বর্তমানে বাংলাদেশ থেকে মাসাল্লাহ অনেক ডাক্তার নিচ্ছে, তো আরো কয়েক বছর পর এই চান্সটা কি কমে যেতে পারে? আপনার কি মতামত? আমার মনে হয় না যে এনএইচএস এর ওরা যে ডাক্তার প্রডিউস করে ওটা দিয়ে কখনোই ওরা এনএইচএস চালাতে পারবে না। সো দে উইল নিড মোর এন্ড মোর ডক্টরস। এখন বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আমরা সময়ের সাথে কিভাবে নিজেদের অ্যাডাপ্টেশন করতেছি, নিজেদের স্কিল কিভাবে বাড়াচ্ছি, এই ব্যাপারগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে।
জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া 2023 সালে ক্লাব হচ্ছে ইউকে এমএলই তে ট্রান্সফর্ম হবে, তো এক্ষেত্রে এক্সাম সিস্টেমে কি কোনো পরিবর্তন হবে? মানে আপনার কি আহ মতামত? আনফরচুনেটলি ভাইয়া এটা নিয়ে জিএমসি আর কি, এখানকার যে মেডিকেল বোর্ড এখন পর্যন্ত কিছুই জানায় নাই। সো আমিও এই সম্পর্কে খুব ডিটেলস জানি না, যদি কখনো জানি আই উইল লেট ইউ নো। জি ভাইয়া, তো ভাইয়া ডে বাই ডে ইউকে তে বাংলাদেশ সহ অন্য কান্ট্রি থেকে অনেক ডক্টর হচ্ছে ক্যারিয়ার করতে যাচ্ছে, তো আমরা যারা জুনিয়র তারা ইন্টার্নশিপ শেষ করে প্রিপারেশন নিতে নিতে অতদিনে কি ইউকে তে ভ্যাকেন্সি ফিল হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে, অর জব অপরচুনিটি কমে যাওয়ার কোনো পসিবিলিটি কি আছে? আসলে এই কোশ্চেনের উত্তর দেওয়া তো খুবই টাফ, ফিউচার তো প্রেডিক্ট করা যায় না। লেটস সি, আই ডোন্ট থিংক সো, বাট কনফার্মেশন তো আসলে দেওয়া যায় না। আই ডোন্ট থিংক সো that it will be like oversaturated or that kind of thing, but eventually like it will be become more competitive. জি ভাইয়া, তো ভাইয়া ক্লাব টু ইউপি তে যে দিতে হয়, তো সেক্ষেত্রে প্রসেস কি? মানে কোথায় এক্সাম সেন্টারটা পড়ে, তারপর হচ্ছে ওখানে কতদিন ধরে থাকা লাগতে পারে, এবং এখন তো কোভিড টাইম, তো যদি হচ্ছে কোয়ারেন্টাইনেও করতে হবে, তো সেক্ষেত্রে কতদিন তাকে এক্সট্রা থাকা লাগবে, এবং তার খরচের হার কতটুকু বৃদ্ধি পাবে আগের তুলনায়? মানে আপনার কি ধারণা? ধন্যবাদ ভাইয়া। It's like যদি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয় তো লাইক 1700 সো এই টাকাটা তো আগের যে হিসাব ছিল এটা হচ্ছে বেড়ে যাবে আর কি। কেউ যদি চেষ্টা করে যে বাংলাদেশ থেকে সে প্রিপারেশন নিয়ে আসবে, সো তাহলে সে এই সময়টা কাজে লাগাতে পারে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তো ভাই ওখানে যেহেতু কোচিং করতে হয় আমরা শুনেছি, তো দেন হচ্ছে প্লাব টু দেওয়া লাগে, তো ভাই রেজিস্ট্রেশনের ওয়ে কি এবং কতদিন সময় লাগতে পারে, মানে কতদিন কোচিং করা লাগতে পারে তার, এখানে এবং কেউই কোর্স 12 দিনের বেশি কোনো কোচিং তোমাকে দিতে পারবে না, কারণ এরা হচ্ছে কেউ রেজিস্টার্ড না। আবার ইউকে তে হচ্ছে সম্ভবত 2 উইকস অথবা 12 দিন, এর বেশি কোনো কোচিং বা কোনো ট্রেনিং কেউ যদি দিতে চায় তাহলে তোমাকে এখানকার যে এডুকেশন বোর্ড কর্তৃক রেজিস্টার্ড হইতে হয়। সো এখানে ম্যাক্সিমাম সময় তোমাকে 12 থেকে 15 দিন এই কয়েকদিনই কোচিং করাতে পারবে, বাকি সময় তুমি তোমার কোচিং মেটদের সাথে প্র্যাকটিস করবা। ভাইয়া। তো ভাইয়া প্লাব 1 এবং 2 পরীক্ষার ক্ষেত্রে আপনি আমাদের কোনো অ্যাপস, ওয়েবসাইট বা ভিডিও সেশন গাইডলাইনের জন্য যদি কোনো সাজেশন দিতেন, যেটাতে আমাদের প্রিপারেশন আরো হচ্ছে আমরা এগিয়ে রাখতে পারি বা আরো স্ট্রং করতে পারি। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যে এক্সিস এর সাথেই আমি হচ্ছে দুটো সেশন করছিলাম, প্ল্যাব 1 প্ল্যাব 2 ওইটি নিয়ে। সো ওই ভিডিওগুলো সম্ভবত ইউটিউবে আছে। তো কেউ যদি একদম কিছু জানে না, কিছুই আইডিয়া নাই, সো ওই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও যদি ওরা দেখে, ওইখানে রিসোর্স, কতদিন লাগে, কোচিং সেন্টার, কত টাকা খরচ হতে পারে, ওয়ে কি, সবকিছু এখানে খুব ডিটেলসে বলা হয়েছিল। আসলে এই মুহূর্তে 5-10 মিনিটে বলা পসিবল না। তো আমি সাজেস্ট করবো যে ওই তোমাদের সাথেই যেহেতু ওই এক্সেসের ভিডিও গুলা যারাই আগ্রহী তারা একটু দেখে নিতে পারে, তাদের জন্য ব্যাপারগুলো ইজি হবে আর কি। জি ভাইয়া, তো সেটাই সুবিধা হয়। তো ভাইয়া কারো প্লাব টু কমপ্লিট হয়ে গেল এবং জিএমসি রেজিস্ট্রেশনও পেয়ে গেল, তো তাকে জব সার্চ করার ক্ষেত্রে কিভাবে স্টেপ বাই স্টেপ আগানো উচিত, এবং কোন কোন ওয়েবসাইটে সেই জব সার্কুলার গুলো সে পেতে পারে, বা আদার কি ওয়েব আছে জব সার্চ করার? এনএচএস জবস ওয়েবসাইট আছে, ওটাতেই সবচেয়ে ভালো আর কি। ওইখানে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, প্রোফাইল ক্রিয়েট করে ওইখানে জুনিয়র মেডিকেল ফেলো বা ST1 CT1 বা জুনিয়র মেডিকেল ডক্টর হিসেবে যেসব পোস্ট গুলো অ্যাভেলেবল, লাইক জুনিয়র ক্লিনিক্যাল ফেলো, ST1 CT1 F2, সো এই জব গুলা সে কিওয়ার্ড সার্চ করে করে অ্যাপ্লাই করতে পারবে আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আপনি তো স্টাডি থেকে শুরু করে জব এবং স্যালারি রিলেটেড অনেক কিছু একটু বললেন, তো ভাইয়া ইউকে তে যাওয়া নিয়ে তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি সেটা যদি একটু বলতেন আমাদেরকে। Advantage like if comparison to Bangladesh, better life, better salary, mm, education, and better place for your upcoming future. But যদি কমস বলো, কমস হচ্ছে তুমি তোমার ফ্যামিলি, বাবা মা, বন্ধু বান্ধব এদের কাছ থেকে দূরে আছো, নিজের কালচার থেকে দূরে আছো। সো এই ব্যাপারগুলো কমস, ইউ উইল ডেফিনেটলি মিস দেম। বাবা মাকে মিস করবা, ভাই বোনদের মিস করবা, বন্ধু বান্ধবকে মিস করবা। So it's like this cons.
এখানে ধরো ধন্যবাদ বেটার ভাইয়া। ট্রেনিং, বেটার এডুকেশন, বেটার স্যালারি, বেটার সিকিউরিটি সিস্টেম, সবকিছুই বেটার, বাট তারপরও তো রুট ইজ রুট, জি ভাইয়া। তো ভাইয়া কেউ যদি তো সিভি কে হচ্ছে ইমপ্রুভ করতে চায়, তার কি কি স্কিল থাকাটা জরুরি বলে আপনি মনে করেন? বেসিক স্কিল যেগুলো তোমাকে আমি আগে বলছি, যে এবিজি, এবিজি না পারলেও অ্যাটলিস্ট আইভি ক্যানুলা, ব্লাড কালেকশন করা, ক্যাথেটার করা, দোজ কাইন্ড অফ থিং। তারপরে যদি কেউ রিসার্চের সাথে যুক্ত থাকে, পোস্টার প্রেজেন্টেশন, কেউ যদি কোনো কনফারেন্স অ্যাটেন্ড করে, দিস কাইন্ড অফ থিং। তার কেউ বিএলএস অথবা এএলএস কোর্স করে, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, তো এই ব্যাপারগুলো যে কোনো কিছু থাকলেই প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে আর কি। তো ভাইয়া টাইপিং স্কিল বা লিডারশিপ, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, পাবলিকেশন, এই স্কিল গুলো হচ্ছে জব পেতে কতটুকু হেল্প করে? ডেফিনেটলি তোমার যে কোনো কিছুই যদি এক্সট্রা থাকে আরেকজন মানুষের ক্ষেত্রে, সেটা যদি তুমি শো করতে পারো, ইটস ডেফিনেটলি হেল্প ইউ। দ্য টাইপিং স্কিল ইজ নট এ নেসেসারি। এখানে প্রতিদিন ইউজ করতে করতে অটোমেটিকলি সবাই ফাস্ট হয়ে যাবে। ইটস নট এ মাস্ট স্কিল, বাট হ্যাঁ, কেউ যদি ফাস্ট হয়, ইটস ডেফিনেটলি গুড ফর হিম অর হার। কারণ এখানে আমরা সবকিছু পিসিতে করে, ডিসচার্জ লেটার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমরা প্রতিদিনই করতেছি। সো কারো যদি টাইপিং স্কিল ফাস্ট হয়, তার কিছু সময় সেভ হবে। জি ভাইয়া। তো ভাইয়া ওরা পড়াশোনার পাশাপাশি হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, যেমন রিসার্চ সেক্টর হচ্ছে কাজ করা, তো এই বিষয়টি সিভি কে আরো আপডেট রাখতে কেমন ভূমিকা পালন করে? অবভিয়াসলি রিসার্চ পেপার তোমার যদি থাকে, তোমার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, কোনো ট্রেনিং থাকে, ইট উইল গিভ ইউ বিগ বুস্ট। এখানে এসেও এই ব্যাপারগুলো খুবই জরুরি। সো ইউ ক্যান ডু ইউর থিং হেয়ার অলসো। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া শুনেছি পড়াশোনা, জব সবকিছুর পাশাপাশি হচ্ছে পোর্টফোলিও মেনটেন করতে হয়, তো এই বিষয়টা কি যদি একটু খুলে বলতেন আমাদেরকে? এই ধন্যবাদ পোর্টফোলিও ভাইয়া। মানে এগুলাই, যে তুমি কতগুলো প্রসিডিওর করছো, এখানে কেস বেস ডিসকাশন বলে, সিবিডি বলে, এগুলো কতগুলো করছো, দিস ইজ দ্য থিং। এগুলাই ইলেকট্রনিক্যালি অথবা পেপারে এরা সাবমিট করে, এই জিনিসগুলাই হচ্ছে কম্বিনেশনই হচ্ছে পোর্টফোলিও। তারপরে তুমি যদি কোনো শর্ট কোর্স করো, দিস ইজ দ্য থিং, দিস ইজ কল্ড পোর্টফোলিও। ইটস নট এ, শুনতে অনেক কিছু মনে হয় যে ব্যাপারটা আসলে কি, বাট এগুলো সবকিছু মিলাই পোর্টফোলিও আর কি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া হচ্ছে আপনি নিজেকে কিভাবে সবকিছুর সাথে ব্যালেন্স করে আপডেট রাখেন, যদি আমাদের একটু বলতেন এই বিষয়ে? লাইক সবাই না আস্তে আস্তে শিখে যায়, তো আমিও শিখতেছি। আমি সবকিছু শিখে গেছি ব্যাপারগুলো না, আমি জাস্ট আমার জার্নি কেবল শুরু করলাম। সো ইট উইল টেক মোর টাইম। সো ইভেনচুয়ালি সবাই শিখে যায়, তোমরা আসলে তোমরাও শিখে যাবা। ইটস নট এ দ্যাট বিগ থিং। একটা সিস্টেমে ঢুকে গেলে আমরা কিন্তু সবাই আস্তে আস্তে সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করে ফেলি। সো এর মধ্যেও নিজের কিছু খোঁজ খবর রাখা, নিজেকে আপডেট করা হয়। যেমন আমরা এখানে কিছু হলে ক্লিনিক্যাল গাইডলাইন ইউজ করি, বিএমজি বা আপ টু ডেট ইউজ করি। বিএমজি আপ টু ডেট দুটাই আমাদেরকে আমাদের হসপিটাল থেকে ফ্রি দিয়ে দিয়েছে আর কি, সাবস্ক্রিপশন। সো আমরা কখনো কোনো কিছুতে প্রবলেম হলে আমরা এই জিনিসগুলোকে ইউজ করি আর কি। জি ভাইয়া। তো ভাইয়া আমাদের দেশে তো হচ্ছে পেশেন্টের ডিটেলস হচ্ছে আমরা একটা ওয়ার্ড বুকে বা হচ্ছে পেশেন্ট বুকে লিখে রাখি, তো ওখানে তো মেবি সবই কম্পিউটারাইজ, তো সেক্ষেত্রে টাইপিং স্কিল ফাস্ট থাকাটা হচ্ছে কতটুকু জরুরি? তো বলুন, তোমার টাইপিং স্কিল একা একাই ফাস্ট হয়ে যাবে। তোমার খুব জোর, ইটস নট ভেরি নেসেসারি খুব লাইক 120 ওয়ার্ড বা 100 ওয়ার্ড করতে হবে। ইটস লাইক অ্যাভারেজ স্কিল থাকলেই হবে, যে মিনিটে তুমি 30-40 ওয়ার্ড টাইপ করতে পারো বা 20-30 ওয়ার্ড টাইপ করতে পারো। ইটস মোর দ্যান ইনাফ। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া হচ্ছে কখন থেকে একজন মেডিকেল স্টুডেন্ট ইউকেতে যাওয়ার জন্য প্ল্যান করা উচিত, এবং তাকে কিভাবে স্টেপ বাই স্টেপ আগানো উচিত বলে আপনি মনে করেন? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইন্টার্নশিপের মধ্যেই ওইটিটা দিয়ে দেওয়া উচিত। প্ল্যাব ওয়ানটা পারলে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া উচিত। যত তাড়াতাড়ি তুমি একটা সিস্টেমে ঢুকতে পারবে, সিস্টেমটা তত সহজ হয়ে যায়। তো ভাইয়া প্লাব, এমআরসিপি বা এমআরসি ওজি কোনটা আগে করা উচিত বলে আপনি মনে করেন, কেন? আই উড সাপোর্ট যে প্ল্যাবের রাস্তায় আসলে একটু দ্রুত হয় আর কি। সো আমি জানি না, এটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে, বাট প্ল্যাবটা ইজি।
আমার কাছে মনে হয়েছে অন্য সিস্টেম গুলোর তুলনায় চিন্তা করলে আর কি। জি ভাইয়া, তো ভাইয়া যদি কেউ ক্লাব বি ইউকে যেতে চায়, তো ক্লাব ওয়ানে বুকিং কবে থেকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা আসলে আমার মনে হয় তোমার আসলে ক্লাবের সিট তো 4 বার হয়। এই জন্য যত তাড়াতাড়ি পসিবল প্যাচ আপ মানে বুক করলেই, তুমি যখন ওইটি দিবা ওইটি কমপ্লিট করলে তুমি বুক করতে পারবা, যেটা অ্যাভেলেবল সেটা বুক করে ফেলাই ভালো। তো ভাইয়া কেউ তো আইএলটিএস দেয়, তো কেউ তো ওএইটি দেয়, তো ভাইয়া হচ্ছে আইএলটিএস এবং ওএইটির মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ টেস্টটা হচ্ছে বেস্ট হবে ইউকেতে আমার যাওয়ার মনে হয় জন্য? ইটস লাইক ডিপেন্ড অন হিজ অর হার চয়েস, লাইক আমি ওইটি প্রিফার করি, যেহেতু ওইটি হচ্ছে তোমার আমাদের প্রফেশনের সাথে জড়িত যেসব টেক্সট ওগুলো নিয়েই হয়। জি ভাইয়া, তো ভাইয়া যেহেতু এই প্রোগ্রাম হচ্ছে থার্ড ইয়ার থেকে শুরু করে হচ্ছে ইন্টার্ন ডক্টর সবাই দেখছে, তো ভাই এবং আপনি ওখানে ক্লিনিক্যাল জব করছেন, তো ভাই যদি এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতেন যে কি কি কোর্স বা ক্লিনিক্যাল প্র্যাকটিস হচ্ছে একজন ক্লাব আর এমআরসিবি ক্যান্ডিডেটকে আগে থেকে শিখে রাখা উচিত, যেগুলো ইউকেতে যাওয়ার পর তার জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ ভাইয়া। তোমাকে আমি যেগুলো বলতেছিলাম, যে ব্লাড কালেকশন, ক্যানুলা, এবিজি, নর্মাল প্রসিডিওর, এখানে এক্সট্রা খুব বেশি কিছু করতে হবে, ব্যাপারগুলো ওইরকম না। সেফটিক প্রিকশন মেনে ওই জিনিসগুলোই আমরা করি আর কি। তো ভাই এমআরসিপি ইউকে আর এমআরসিপি ভাই ক্লাব করলো করে হচ্ছে ওখানে জবের জন্য কেউ ওখানে গেল, তো হচ্ছে কেউ যদি কান্ট্রি শিফট করতে চায়, মানে এক এক কান্ট্রি থেকে এক কান্ট্রিতে গেল সে 1 বছর জব করার পর, তো সে কি পারবে যেতে? ভাই আমার এক্সপিরিয়েন্স নাই, সো আমি আসলে এই ব্যাপারে তোমাকে বলতে হুম। পারতেছি না। তো না পারার কিছু কাহিনী কারণ তো দেখি না। যদি এমএসবি যোগ করে তুমি মিডল ইস্টে যেতে চাও, ইউ ক্যান গো। আর তুমি যদি এএমসি দিতে চাও বা ইউএসএম দিতে চাও, ইউ ক্যান ডু। জি ভাইয়া, তো ভাইয়া অনুষ্ঠান তো প্রায় প্রায় শেষের দিকে চলে আসছে, তো ভাইয়া জুনিয়রদের উদ্দেশ্যে এনকারেজ যদি আপনি কিছু বলতেন যে ইউকেতে যারা অ্যাজ এ ডক্টর ক্যারিয়ার করতে আগ্রহী। হ্যাঁ, আমার কথা হচ্ছে যারা আগ্রহী, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিসিশন নিয়ে মুভ করা উচিত আর কি। এবং সবকিছু চিন্তা করে আগানো উচিত, ওয়ান ওয়ে না হয়ে পজিটিভ নেগেটিভ দিক খোঁজ খবর নিয়ে দেন চুজ করা উচিত, এটাই হচ্ছে আমার সাজেশন। আর ইন দা মিন টাইম যদি আর কোনো কিছু লাগে ইনবক্স করতে পারো, বা আমাদের এখন অনেক বন্ধু বান্ধব বাংলাদেশি ডাক্তাররা আছে, তাদের সাথে কমিউনিকেশন করে খোঁজ খবর নিতে পারো যে আসলে পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে ভালোই হবে আর কি। যেহেতু জিনিসগুলো পজিটিভ নেগেটিভ দিক দুটাই জানতে পারতেছে জুনিয়ররা, ইট উইল বি ইজি ফর দেম টু ডিসাইড। ওকে। জি ভাইয়া, তো হচ্ছে আমাদের তো আপনি অনেক কিছু জানালেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় বের করে এত কিছু আমাদেরকে বললেন, সঠিক গাইডলাইনটা দিলেন কি করতে হবে না করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স সবকিছুই। তো ভাইয়া আমরা তো অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে আসছি, তো আপনি যদি আরো কিছু বলতে চান আমাদেরকে, আমাদের উদ্দেশ্যে। না, ইটস ওকে। এক্সিস কে অনেক ধন্যবাদ যে এরা সবকিছু সময় বের করতে করে জুনিয়রদের জন্য কিছু করতেছে, একটা প্রপার গাইডলাইনও খুব নেসেসারি। তো আমি এই জন্য এক্সিস কে আসলে তাদের উদ্যোগের জন্য সবসময় সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি আশা করবো তোমরা এটা কন্টিনিউ করতে থাকবা, তোমাদের নিজেদেরও হেল্প হবে, জুনিয়রদেরও হেল্প হবে, সবাই একটা প্রপার গাইডলাইন পাবে আর কি। তো আমি আসলে সরি, আমার আসলে আরো গল্প করার ইচ্ছা ছিল, বাট আমার একটা এখন লেসন আছে, এই জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো আমি পরে আরেকদিন হয়তো গল্প হবে আরো ডিটেলসে। ওকে। জি ভাই, ভালো থাকবেন। ওকে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আজকের অনুষ্ঠানটা এই পর্যন্ত শেষ করা হচ্ছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।